Good afternoon everyone. আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইনস্ট্রাক্টর ফ্রম গভর্নমেন্ট আইটি ইনপুট রানিং আন্ডার পিটিভি থেকে আজকে আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিল্ডিং প্ল্যানিং অ্যান্ড ওরিয়েন্টেশনের। আমরা এর আগে দুটো অংশ দেখেছি, পার্ট 1 পার্ট 2, তো আজকে পার্ট 3 বাদবাকি অংশ আমরা পড়তে শুরু করব। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে স্ট্যাক এফেক্ট। এইটা কিসের অংশ? এইটা হচ্ছে টাইপস অফ ভেন্টিলেশনের, যে ন্যাচারাল ভেন্টিলেশন আর মেকানিক্যাল ভেন্টিলেশন। তো ন্যাচারাল ভেন্টিলেশনের আমরা এর আগে অবধি উইন্ড এফেক্ট অবধি আমরা পড়েছিলাম, তো আজকে সেটা শুরু করতে চলেছি স্ট্যাক এফেক্ট থেকে। তো এই বিষয়টা কি? ফ্রেশ এয়ার শ্যাল বি কুল অ্যান্ড হেভি, as it becomes stable it gets warmed and becomes lighter, hence it is collected over cool air. Thus coolest air shall be the densest and collected at the bottom, while warm and light air shall be collected at the top. মুক্ত বাতাস সবসময় ঠান্ডা হয় আর খুবই ভারী হয়। তো এইটা যত ধীরে ধীরে আস্তে আস্তে মানে স্থিতি হতে শুরু করে, যত ওটা স্টেবল হতে শুরু করে, তো এটা গরম হতে স্টার্ট করে আর তারপর এটা হালকা হয়ে যায়। তো যখন এটা হালকা হয়ে যায় তো এটাকে আমরা ঠান্ডা বাতাসের ওপরে এইটাকে কালেকশন করা যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয় যে যেটা ঠান্ডা বাতাস সেটা নিচে থাকে আর যেটা গরম সেটা ওপরের দিকে উঠে যায়। তো দাস কুলেস্ট এয়ার শ্যাল বি দ্য ডেন্সেস্ট, সেই জন্য কি যেটা সব থেকে ঠান্ডা সেটা তার ঘনত্ব বেশি ঠান্ডা বাতাসে, আর সেটাকে আমরা বটমে কালেক্ট করতে পারি নিচে। সেটা কোন নিচে? যেটা হচ্ছে সাপোজ একটা রুমের মধ্যে হয়তো ঠান্ডা বাতাস রয়েছে, তো সেই বাতাস যখন গরম হবে তো সেটা আস্তে আস্তে সিলিংয়ের দিকে উপরে উঠে যাবে, আর ঠান্ডা বাতাসের জায়গাটা যখন গরমে উঠছে তো নিচের জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে, সেখানে ঠান্ডা বাতাস ওই জায়গাটা সেই স্পেসটা সেটা ওখানে দখল করে নেবে। আর কি হচ্ছে গরম এবং ঠান্ডা বাতাস সেটা আমরা টপে কালেকশন করতে পারি। ইফ উই প্রোভাইড অ্যান আউটলেট অ্যান ওপেনিং, দ্যাট ইজ অ্যান ওপেনিং লুভার অর ভেন্টিলেটর at a higher level, that is just below the roof level, the warm air flows out sucking in cool free air at the floor level. This is known as stack effect, which works because difference in temperature between inside and outside the room. এবার গরম হাওয়া তো টপে উঠে গেল, তো ঠিক সিলিংয়ের তলাতে মানে রুফের তলায় যে সিলিংটা থাকছে সেইখানটাতে যদি আমরা একটা কোনো আউটলেট প্রোভাইড করতে পারি, সাপোজ একটা কোনো ওপেনিং বা কোনো একটা এক্সস্ট বা লুভার কিংবা কোনো একটা ভেন্টিলেটার হায়ার লেভেলে, যেটা ঠিক রুফ লেভেলের তলাতে, তো সেখানে কী হবে গরম বাতাসটা ওই জায়গা থেকে বেরিয়ে যাবে আর নিচে ফ্লোর লেভেলে ঠান্ডা বাতাস ওই জায়গাটা নিয়ে নেবে। এই যে এফেক্টটা হয় যে গরম হাওয়াটা ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে যাচ্ছে আর নিচের যে পোর্শনটা খালি হচ্ছে যেখানে ঠান্ডা বাতাসটা যেখানে এসে প্রবেশ করছে, তো এই যে ফেনোমেননটা, এই যে এফেক্ট, এটাকে বলা হচ্ছে স্ট্যাক এফেক্ট, হুইচ ওয়ার্কস বিকজ ডিফারেন্স ইন টেম্পারেচার বিটুইন ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য রুম। এবার এই স্ট্যাক এফেক্টটা হওয়ার কারণটা কী? কারণ হচ্ছে যে তাপমাত্রার একটা পরিবর্তন ঘটছে, যে বাড়ির বাইরে রুমের বাইরে আউটসাইডে টেম্পারেচার একরকম থাকবে আর ইনসাইডে যদি টেম্পারেচার একরকম থাকে, তো সেক্ষেত্রে স্ট্যাক এফেক্টটা দেখতে পাওয়া যায়। এখানে কি বলছে? স্ট্যাক এফেক্ট ইনক্রিজেস উইথ, এখানে একটা ফিগার দিয়ে পরে বোঝাচ্ছে ফিগার 3 বলে, difference in temperature between outside and inside of the room, more is the difference, more is ventilation. বাইরে এবং ভেতরে এই দুটোর জায়গা, রুমের বাইরে এবং রুমের ভেতরে যদি টেম্পারেচার তাপমাত্রা যদি কোনো কিছু চেঞ্জ যদি কিছু লক্ষ্য করা যায়, তো সেই ক্ষেত্রে স্ট্যাক এফেক্টটা হয়। তো স্ট্যাক এফেক্টটা বাড়ে কীভাবে? যত বেশি ডিফারেন্স হবে তত বেশি ভেন্টিলেশন হবে, তত বেশি করে স্ট্যাক এফেক্টটা বাড়বে। ডিফারেন্স ইন এলিভেশন বিটুইন ইনলেটস অ্যান্ড আউটলেট, মোর ইজ দ্য ডিফারেন্ট, ভিগোরিয়াস ইজ দ্য ভেন্টিলেশন। এবার ইনলেট আর আউটলেট এদের মধ্যে যদি এলিভেশনের ডিফারেন্স খুব বেশি থাকে, যে একটা দিয়ে প্রবেশ করবে একটা দিয়ে বেরোবে, যত বেশি এলিভেশন থাকবে তত মানে মাত্রাতিরিক্তভাবে চরমভাবে ভেন্টিলেশনটা আরও বাড়বে, অর্থাৎ স্ট্যাক এফেক্টটা আস্তে আস্তে আরও বাড়তে থাকবে। তো এইদিকে কী দেখাচ্ছে? একদিকে দেখাচ্ছে আউট, একদিকে দেখাচ্ছে ইন। সাইজেস অফ ইনলেটস অ্যান্ড আউটলেট, এবার ইনলেট আর আউটলেটের সাইজের বিষয় এখানে বলা রয়েছে। বিগার ইনলেটস অ্যান্ড আউটলেটস কজ গ্রেটার স্ট্যাক এফেক্ট, ন্যাচারাল ভেন্টিলেশন মে নট বি অ্যাডিকুয়েট ইভেন ইন এ স্মল রেসিডেন্সিয়াল রুম। যদি ইনলেট আর আউটলেট যদি খুবই বড় হয় তো এর ফলাফলে আমরা কী পাবো? স্ট্যাক এফেক্টটা অনেক বেশি বেড়ে যাবে। এবারে একটা যদি ছোট রেসিডেন্সিয়াল বিল্ডিং হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক যে ভেন্টিলেশনটা, যে বায়ু চলাচল ন্যাচারাল ভেন্টিলেশন, সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে না হতেও পারে। সেই জন্য কী হয়, ইনলেট আর আউটলেটটা দেওয়া হয়ে থাকে যাতে ঠান্ডা বাতাস প্রবেশ করে আর গরম বাতাস যাতে রুমের বাইরে চলে যায়। ভেরিয়েশন অফ উইন্ড, এবার হচ্ছে বাতাস বায়ু যে চলাচল করে তার মধ্যে এবার চেঞ্জ। The wind changes both velocity and direction from time to time, and hence windward and leeward directions change accordingly. বাতাস কি? সেটা হচ্ছে যে
তার গতিবেগ যে ভেলোসিটি আর তার যে দিক ডিরেকশন, এটা সময় টু সময় এটা চেঞ্জ হতে থাকে সময় থেকে সময় অন্তরে। সেই জন্য কি উইন্ডওয়ার্ড আর লিওয়ার্ড ডিরেকশনটাও কিন্তু সেই অনুসারে কিন্তু চেঞ্জ হয়, যেভাবে বাতাসের ডিরেকশনটা চেঞ্জ হয়। তারপর কী হচ্ছে, যদি উইন্ডো এরিয়া লেস থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের স্ট্যাক এফেক্ট ইনক্রিজ হওয়ার চান্স আছে। এবার হচ্ছে লেস হেডরুম অ্যান্ড হেন্স লেস স্ট্যাক এফেক্ট। এবার কী বলছে, যদি হেডরুম যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু স্ট্যাক এফেক্টটা কমে যাবে। তাহলে হেডরুমটা যেটা বেশি হওয়া দরকার, অর্থাৎ কি সিলিং হাইট যেন বেশি থাকে। হট ক্লাইমেট অ্যাজ সামার হুইচ রিকোয়ার্স ফ্রিকুয়েন্ট এয়ার চেঞ্জেস। এবার কোন কোন জায়গাতে বেশি প্রয়োজন, গ্রীষ্মকালে তাপমাত্রা খুবই হট গরম থাকে, তো সেখানে কী হয়, সেক্ষেত্রে মানে অনবরত ফ্রিকুয়েন্টলি এয়ার চেঞ্জেসের দরকারটা পড়ে। তো সেই জন্যে সেইখানে আমাদের ইনলেট অ্যান্ড আউটলেটটা রুমের মধ্যে দেওয়াটা খুবই প্রয়োজন, মানে যাতে করে কি ইনসাইড দিয়ে মানে ইনলেটে যেতে ঠান্ডা বাতাসটা ঢুকবে আর আউটলেট দিয়ে যেন গরম বাতাসটা বেরিয়ে যায়। In public places where the number of occupants of a room is more than 50 and is designed at less than 10 cubic meters per person, forced air circulation may be necessary. এবারে কোনো পাবলিক প্লেস, হয়তো কোনো অফিস বিল্ডিং সাপোজ, তো সেখানে একটা রুমের যে অকুপেন্ট সেটা যদি 50 জনের থেকে বেশি হয়ে যায়, সাপোজ একটা কোনো অফিস রুম রয়েছে, সেই অফিস রুমে হয়তো থাকার কথা 20 জনের বেশি অকুপেন্ট, ওইখানে হয়তো থাকা চলবে না, উইথ ফার্নিচার্স সব কিছু থাকছে। সেই জায়গায় যদি 50 জন উপস্থিত থাকছে একই সময়, আর সেটা যদি ডিজাইন করা হচ্ছে যে পার পার্সনের জন্যে লেস দেন 10 কিউবিক মিটার, এর থেকে যদি কম করে ডিজাইন করা হয়, তাহলে সেক্ষেত্রে কী দরকার পড়বে, ফোর্সড এয়ার সার্কুলেশন ওইখানে খুবই প্রয়োজন পড়বে, যাতে কি যে জোর করে যাতে সার্কুলেশনটা করানো যায়, যাতে গরম হাওয়াটা বেরোয় আর ঠান্ডা বাতাস যেন ওই জায়গাটা যেন নিতে পারে। তো আরেকবার বলে রাখি, এটা কোন ক্ষেত্রে, পাবলিক প্লেস যেখানে একটা রুমের যে নাম্বার অফ অকুপেন্টস থাকবে সেটা যদি 50 থেকে বেড়ে যাচ্ছে মোর দেন 50, আর এবার পার পার্সনের জন্য যে এরিয়া যে স্পেস যে ভলিউমটা প্রয়োজন সেটা যদি 10 কিউবিক মিটার পার পার্সন থেকে যদি কম থাকে অ্যান্ড ইজ ডিজাইনড অ্যাট লেস দেন 10 কিউবিক মিটার পার সেকেন্ড, তখন সেক্ষেত্রে কী প্রয়োজন, ফোর্সড এয়ার সার্কুলেশন মে বি নেসেসারি। তো এটা গেল স্ট্যাক এফেক্ট, যেটা ছিল হচ্ছে ন্যাচারাল ভেন্টিলেশনের ক্ষেত্রে। এবার হচ্ছে কি মেকানিক্যাল ভেন্টিলেশন। Besides providing circulatory fan to create air current, different other methods are available. এয়ার কারেন্ট উৎপন্ন করবার জন্য, সেটা তৈরি করবার জন্যে অনেক ক্ষেত্রে কী থাকে যে সার্কুলেটরি ফ্যানও দিয়ে রাখা হয়। তো এটা ছাড়াও আরও কিছু আদার্স কিছু মেথড রয়েছে। তো এখানে কী দিচ্ছে, প্রথমে দিচ্ছে এক্সস্ট সিস্টেম, যেটা বলে থাকে আমরা এক্সস্ট ফ্যান যেরকম ইনস্টল করা হয়। It is sucking out of the warm, ventilated air collected nearest to the roof by means of propeller type of fans provided to the outer one, which in turn such fresh air into the room. It is better suited in kitchen, toilets and laboratories, giving out of heat, odors and smoke. এক্সস্ট সিস্টেমে কী হয়, যেটা গরম বাতাসটা সেই বাতাসটা বাইরে বেরিয়ে যায়। সেটা কোথায় দেওয়া হয়, সিস্টেমটা ঠিক রুফের তলাতে, মানে সিলিংয়ের ঠিক তলাতে নিচটাতেই। এবার কী থাকে এক্সস্ট সিস্টেমে, প্রপেলার টাইপের কিছু মানে ওখানে টাইপ অফ ফ্যানস ওই জায়গাটা লাগানো হয়। সো সেটা ইলেকট্রিসিটি যে সেটা রান করে, তো যখনই ওটা রান করবে তো ভেতরে যে গরম বাতাসটা সেটা বাইরে বেরিয়ে যাবে, আর ঠান্ডা বাতাস মানে গরম বাতাসটা আস্তে আস্তে ওপরের দিকে ওঠে, তো নিচের দিকে কী হয়, ঠান্ডা বাতাস প্রবেশ করতে থাকেনি, তারপরে কী হয়, গরম বাতাসটা বাইরে দিয়ে বেরোতে, এইভাবে একটা সাইকেল ওইখানে চলতে থাকে, একটা এয়ার সাইকেল বলা হয় এরকম টাইপের জিনিস। তো এটা কোন জায়গা সবথেকে বেশি সুটেবল, কোথায় বেশি সুবিধা, এটা মেন হচ্ছে কিচেন, তারপরে টয়লেটস, ল্যাবরেটরিজ যেখানে প্রচণ্ড তাপ থাকে, অর্ডার্স থাকে, বিভিন্ন টাইপের গন্ধ আর স্মোক ধোঁয়া হতে পারে, সেই জন্যে সেসব জায়গাতে এক্সস্ট সিস্টেমটা ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে প্লিনাম সাপ্লাই সিস্টেম। এই সিস্টেমটা কি, এটা হচ্ছে কি যে পিওর এয়ার ইনজেক্ট করা রুমের মধ্যে। ইট ইজ দ্য ইনজেকশন অফ পিওর এয়ার ইনটু দ্য রুম থ্রু ডাক্টস, ফোর্সিং দ্য ভাইটেটেড এয়ার টু লিভ থ্রু ভেন্টিলেটার্স অর আদার ওপেনিংস। এবার অনেক ক্ষেত্রে কী থাকে যে বড় পাবলিক বিল্ডিং ক্ষেত্রে কী দেখা যায়, যেখানে হয়তো অকুপেন্টস খুব বেশি, হয়তো কম সময়ের জন্য অকুপেন্ট খুব বেশি ভিড় করবে, সাপোজ কোনো হসপিটালস। তো এইসব জায়গায় কী থাকে যে পিওর এয়ারটাকে রুমের মধ্যে জবরদস্তি প্রবেশ করানো হয় ডাক্টের মাধ্যমে, কিছু ভেন্ট ডাক্ট কিছু বানানো হয় যেটার মাধ্যমে ঠান্ডা বাতাসটা ঢোকে, আর কি হয় যে গরম বাতাসটা সেটা ভেন্টিলেটর বা আদার কোনো ওপেনিংসের মাধ্যমে সেটাকে বার করে দেওয়া হয়। তো এই যে ইনজেকশন অফ পিওর এয়ার ইনটু দ্য রুম থ্রু ডাক্টস, এটা মেনলি আরেকটা জায়গা তো এটা অ্যাপ্লাই করা যায়, যেরকম হচ্ছে যদি কোনো মাইন্স এরিয়া হয়, কোনো মাইনে যে 700-800 ফিট নিচে যারা কাজ করে, তো তাদের তো অক্সিজেন লাগবে যারা ওইখানে কাজ করছে।
তো সেখানে কি হয়, এই পিওর এয়ারকে ইনজেক্ট করা হয় ওই একদম ওই নিচ অবধি, যাতে ওইখানে অক্সিজেন ওরা পেতে পারে, যারা ওয়ার্কার, যারা এমপ্লয়ি, সুপারভাইজার, যারা ওখানে কাজ করে, ইঞ্জিনিয়াররা। আর ওখান থেকে ওদের যে নিঃশ্বাস, যে CO2 যে গরম বাতাসটা, সেটা আরেকটা ভেন্টের মাধ্যম দিয়ে সেটা বার করে নেওয়া হয়। এখানে যা বলা রয়েছে, ইট ইজ অ্যাডপ্টেড ইন ক্রাউডেড গ্যাদারিংস সাচ এস অ্যাসেম্বলি হলস, ফ্যাক্টরিজ অ্যান্ড টেম্পলেটস অফ হেভি রাশ। যেখানে যেখানে রাশ বেশি, যেখানে যেখানে মানুষের আনাগোনা বেশি হবে, সেসব জায়গাতে এগুলো সিস্টেমগুলো ব্যবহার করা হয়। আর তাছাড়া যদি কোনো কনজেস্টেড এরিয়া থাকে, সেখানে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এরপর আসছে কি পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিনলিনেস। তো এটা হচ্ছে তারই একটা অংশ, যেটার ক্ষেত্রে মানে বিষয়ে আমরা পড়ছিলাম, যার 12টার মতন পয়েন্ট রয়েছে। এটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, যে প্রিন্সিপালস অফ প্ল্যানিংয়ের মধ্যে। তো আমরা এখন অবধি কী কী জানলাম? অ্যাসপেক্ট জেনেছি, প্রসপেক্ট জেনেছি, প্রাইভেসি জেনেছি, ফার্নিচার রিকোয়ারমেন্ট জেনেছি, রুমিনেস জেনেছি, গ্রুপিং জেনেছি, সার্কুলেশন জেনেছি, স্যানিটেশন জেনেছি। এরপরে কী কী আসবে, যেটা হচ্ছে এক এক করে ফ্লেক্সিবিলিটি, ইকোনমি, এলিগেন্স, প্র্যাকটিক্যাল কনসিডারেশন আর ক্লিনলিনেস। তো সেটা এবার এর আগে দুটো পার্টে এই ভিডিওটা করা আছে। আজকে এটা 3 নম্বর পার্ট চলছে। ডাস্ট হারবার্স ব্যাকটেরিয়া। Besides rendering the surface dull, it creates health problem. Hence, the floor which receives most of the dust should be smooth, impervious, non-absorbing and uniformly sloping so that it collects less dust and easily cleans. Non-absorbing and uniformly sloping so that it collects less dust and is easily clean. এটা হবে and can easily clean. Actually কী হয়, ধুলোবালি ব্যাকটেরিয়াকে আমন্ত্রণ জানায়। ব্যাকটেরিয়ার যাতে মানে ইজিলি যেখানে বেশি ডাস্ট থাকে সেখানে চলে আসে, উৎপন্ন হয়, যে অ্যাকচুয়ালি বলা যেতে পারে কি, যে ওইখানে ওদের বসবাস। সো সেই জন্য বলেছে ডাস্ট হারবার্স ব্যাকটেরিয়া। এবারে ওই যে সারফেসটা, যেটা যার উপরে ডাস্ট থাকছে, তো সেইটাকে মানে রেন্ডারিং করবার জায়গা কী হচ্ছে, মেনলি কী হয়, যে ওইখানে হেলথ প্রবলেম বেশি দেখা দেয়। যেখানেই বেশি ডাস্ট থাকবে সেখানেই বেশি ব্যাকটেরিয়া, আর সেই কারণে হেলথের প্রবলেম খুব বেশি মারাত্মক হয়। অনেক ক্ষেত্রে ডাস্টের ক্ষেত্রে অনেক কিছু, অনেকের অ্যালার্জি হতে পারে। তো সেই জন্য কি, যে ফ্লোর যেখানে ডাস্ট এসে জমছে, সেই ফ্লোরটা সবসময় কীরকম হওয়া দরকার, স্মুথ, মসৃণ, ইম্পারভিয়াস, যেন জল শোষণ না করতে পারে, নন অ্যাবজর্বিং অ্যান্ড ইউনিফর্মলি স্লোপিং, একটা যেন ইউনিফর্ম যেন স্লোপ থাকে। কেন কি, তা এই ক্ষেত্রে কী হবে, যদি এসব হয় তাহলে ডাস্টটা লেস কালেক্টেড করা যাবে, কিংবা ওইটাকে যদি আমরা সারফেসটাকে যদি পরিষ্কার করি তাহলে ওটা ইজিলি পরিষ্কার হবে, আর ডাস্ট খুব ইজিলি ক্লিন করা যাবে। ড্যাম্পনেস ইজ দ্য রুট কজ অফ ইনফেকশন, হেন্স ওয়ালস অ্যান্ড ফ্লোর শুড বি ড্যাম্প প্রুফ। এবার কি বলছে, ইনফেকশন হওয়ার মেন কারণ হচ্ছে ড্যাম্প, স্যাঁতস্যাঁতে ভাব। তো সেই জন্য দেওয়াল এবং ফ্লোর যেগুলো থাকে সেগুলো সবসময় যেন ড্যাম্প প্রুফ হয়। সেই জন্য কী করা হয়, ডিপিসি ইউজ করা হয়, ড্যাম্প প্রুফ কোর্স, যেটা প্লিন্থ লেভেলের পরে যেটা দেওয়া হয়, তারপরে সুপারস্ট্রাকচারে তো বিল্ডিংগুলো ওঠে। Sanitary conveniences such as bath and water closet should be so designed that the wastewater drains off as quickly as possible. Their flooring should be smooth, impervious, non-absorbent, non-slippery and given proper slope for the quick drainage. Also, their walls are to be finished with glazed tiles to a height of 1 meter above the floor level. The corners are preferably rounded off and this is for the quick drainage. Similarly, wastewater generated in the kitchen must find a way out in hygienic ম্যানার। স্যানিটেশনের ক্ষেত্রে যে সুবিধাজনকগুলো, সেটা কী হলো, প্রথম কথা হচ্ছে বাথরুম আর ওয়াটার ক্লোজেট। তো সেগুলোকে তার নকশা, সেটা ডিজাইনিং এরকমভাবে করতে হবে যাতে কি ওয়েস্ট ওয়াটার যেটা কালেক্ট হবে সেটা যেন ইজিলি যত তাড়াতাড়ি সম্ভব যেন একটা ড্রেন অফ হয়ে বেরোতে পারে, যেন এক জায়গায় স্ট্যাগনেট না হয়ে যায়। স্ট্যাগনেট হয়ে গেলে কী হবে, ওইখান থেকে মানে স্বাস্থ্যের হানিকারকের জন্য ওটা দেখা দেবে। তো সেই জন্য যাতে স্বাস্থ্যের পক্ষে যাতে হানি না হয়, সেই জন্যে বাথরুম আর ওয়াটার ক্লোজেটের জল যেন খুব ইজিলি ড্রেন অফ করা যায়। তো সেখানে যে ফ্লোরিং করা হবে সেটা যেন খুবই স্মুথ হয়, ইম্পারভিয়াস হয়, যেন ভেতর দিয়ে যেন জল যেন পার্কুলেট না করতে পারে, জল যেন শোষণ না হয়, আর স্মুথ হবে কিন্তু যাতে নন স্লিপারি না হয়, যাতে কেউ স্লিপ না খায় কোনো অকুপেন্ট, প্লাস যাতে তাড়াতাড়ি কুইক ড্রেনেজ হয়, সেই জন্য একটা প্রপার তার স্লোপ দেওয়া হয়। যেরকম টেরেস প্ল্যান যখন বানানো হয় বিল্ডিং প্ল্যানের সঙ্গে, তো টেরেস প্ল্যানে দেখাতে হয় যে ড্রেনেজটা কোন দিকে হবে, সেটাকে অ্যারো দিয়ে ওইখানে মার্কিং করে দেখাতে হয়। ঠিক সেরকম জিনিস এই ক্ষেত্রেও কিন্তু কুইক ড্রেনেজটা যাতে তাড়াতাড়ি হয় সেটাকে বিবেচনা করতে হবে যখন ফ্লোরিং করা হয়। অলসো দেয়ার ওয়ালস আর টু বি ফিনিশড উইথ গ্লেজ টাইলস টু এ হাইট অফ 1 মিটার অ্যাবাভ দ্য ফ্লোর লেভেল। তার সঙ্গে কি
এবারে ওয়াশরুমে, বাথরুমে, ল্যাবরেটরিতে, ওয়াটার ক্লোজেটে, সেখানে জল যখন ইউজ হবে তো সেই জলটা দেওয়ালে লাগবে, এটা স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে দেওয়াল যাতে ড্যাম্প না হয়ে যায়, যাতে স্যাঁতস্যাঁতে না হয়, তো গ্লেজ টাইলস দেওয়া দরকার। কিংবা যারা গ্লেজ টাইলস দিতে না পারে তো সেই ক্ষেত্রে কী করতে হবে, ওইখানে নিট সিমেন্টের পানিং করা দরকার, ভালো করে প্লাস্টার করে তারপরে নিট সিমেন্ট পানিং, যাতে কি সিমেন্ট স্লারি দিয়ে করলে পরে কী হবে, ওটা পলিশ করার পর ওইখানে আর কোনো মানে জল যদি ওখানে লাগেও তো সেই জলটা যত স্মুথলি নিচের দিকে নেমে চলে আসবে। এবার হচ্ছে যে কর্নার্সগুলো যেটা থাকবে, যে বাথরুম ওয়াশরুমের যে কর্নার্স, যে কোণাগুলো, সেগুলো যেন রাউন্ডেড অফ হয়, মানে ওইটাকে রাউন্ড করে দিতে হবে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যদি ওইখানে মানে যে কোনো অ্যাঙ্গেলই হোক না কেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা 75 ডিগ্রি অ্যাঙ্গেল, যদি ওখানে কর্নার থেকে যাচ্ছে তো কর্নার থাকলে কী হবে, ওই কোণাতে যদি জলটা স্ট্যাগনেট হয়ে, যদি কোণাতে জলটা জমে তাহলে সেই জলটা বেরিয়ে আসতে পারবে না। এবার ওইখান থেকে কী হবে, আস্তে আস্তে ড্যাম্পনেস হওয়া স্টার্ট হতে পারে, যেটা দেওয়ালের পক্ষে খুবই হানিকারক, কারণ দেওয়াল এতে কমজোর হয়ে যাবে ওয়ালটা। তো সেই জন্য কী করা হয়, ওই জায়গাটা রাউন্ড করে দেওয়া হয়। তো রাউন্ড করে দিয়ে কী হবে, সার্কেলের মতন যদি জিনিসটা হয়ে যায়, রাউন্ডনেস, প্যারাবোলা টাইপ, ইলিপ্স টাইপ, মানে ওই জাস্ট ওই পোর্শনটা, কর্নারগুলো, তাহলে কী হবে, ওইখানে জলটা আর কোনো জায়গাতে কোনো কর্নারে আর ওখানে স্ট্যাগনেট হওয়ার কোনো চান্স পাচ্ছে না, জলটা ওখান থেকে ইজিলি ড্রেনেজ হয়ে বেরিয়ে চলে আসবে। ঠিক একই রকমভাবে কিচেনেও এরকম ডিজাইনিং করা দরকার, যেন হাইজেনিক ম্যানারে যেন জলটাকে আমরা ডিসপোজ করতে পারি, আর সবাইকার স্বাস্থ্য যেন ভালো থাকে। এরপরের পয়েন্ট কী আসছে, ফ্লেক্সিবিলিটি। তো এটা নমনীয়তা। এটা কি বলছে, ফ্লেক্সিবিলিটি মিনস দ্যাট এ রুম হুইচ ইজ প্ল্যান্ড ফর ওয়ান ফাংশন বি ইউজ ফর আদার সো রিকোয়ার্ড। একটা কোনো রুমকে হয়তো সেটা আমরা প্ল্যানিং করা হচ্ছে মেবি ফর বেডরুম, তো সেটা পরবর্তী ক্ষেত্রে যদি ইন্টেরিয়ার ডেকোরেশন যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় অ্যাজ পার নিড, অ্যাজ পার নেসেসিটি, অ্যাজ পার রিকোয়ারমেন্ট, তো সেটাকে অন্য কোনো রুমেও ওই হিসাবে যেন ওটাকে ব্যবহার করা সম্ভব হয়, ইন কেস, সেটাকে বলছে এখানে ফ্লেক্সিবিলিটি। ইন দ্য কেস উইথ হুইচ এ রুম designated for a particular activity can accommodate the load temporarily or sometimes may have to supplement the activity of another room, as the drawing room being used as a bedroom for guest, kitchen as an additional dining room, etc. যেটা আমি এখনই বললাম, যে পার্টিকুলার অ্যাক্টিভিটি, কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য একটা রুমকে ডিজাইন করা হচ্ছে, সেটা নকশা বানানো হচ্ছে, তো সেখানে যে লোডটা রুমের উপর আসতে চলে যায় সেটা মেবি পার্মানেন্ট ও টেম্পোরারি হবে। এবার ইন কেস কোনো ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে হয়তো অন্য রুমে মানে হয়তো 5 ইয়ার্স কি 10 ইয়ার্স হয়ে গেছে, এবারে হয়তো ইন্টেরিয়ার পেন্ট হবে, তো যখন ইন্টেরিয়ার পেন্ট হয় তখন আমরা কি করি, যে যেগুলো লাইট ফার্নিচার্স যেগুলো থাকে হালকা, সেগুলো আমরা অন্য রুমে শিফট করে দিই, আর যেগুলো ভারীগুলো থাকে সেগুলো হয় আমরা ওখান থেকে ওইটাকে শিফট করার চেষ্টা করি, যদি না পারি তাহলে ওইটাকে আমরা কভার করে দিই। এবারে যদি বেডরুমে পেন্ট হচ্ছে কিংবা কোনো জায়গায় হয়তো প্লাস্টার ছেড়ে গেছে, সেটাকে হয়তো আমরা আবার ওই জায়গাটা প্লাস্টারিং চলছে, তো ওই রুমে তখন তো আর থাকা সম্ভব নয়, তখন আমাদেরকে চলে আসতে হবে ড্রয়িং রুমে। তো সেই জন্য কী হবে, তো এবারে ড্রয়িং রুমটাকে সেভাবে ডিজাইন করে রাখতে হবে যাতে ভবিষ্যতে অন্য কোনো রুমে কাজ হলে এই রুমে যেন শিফট করে পরে আমরা সেই নির্দিষ্ট কাজটা যেন এই রুমে আমরা করতে পারি। যেরকম বেডরুমে মেনলি কী হয়, মানুষ ওখানে ঘুমোয়, তো বেডরুমটা যখন কাজ চলবে তখন বেডরুম থেকে শিফট করে আমরা যেন ড্রয়িং রুম যখন আসবো তখন ড্রয়িং রুমে যেরকম বসারও জায়গা থাকবে সেরকম সেখানে যেন শোয়ারও জায়গা থাকে। তার মানে কি, ওই যে অ্যাক্টিভিটিটা আমরা একটা রুম থেকে আমরা একটা রুমে শিফট করলাম, ঠিক সেরকম কিচেন আর ডাইনিং। কিচেনে প্রতি 5 ইয়ার্স কি 7 ইয়ার্স অন্তর অন্তর কিচেনটাকে মানে নতুন করে রিনোভেট করা দরকার। কীরকমভাবে, যে হয়তো পেন্ট করা কিংবা কোনো কিছু প্লাস্টারিং করা, কিংবা হয়তো ইন্টেরিয়ার ডেকোরেশনের জন্য ওইটাকে কিছু ওর মধ্যে চেঞ্জেস নিয়ে আসা। তো সময় যত এগোয় তত নতুন নতুন জিনিস আরও আসতে থাকে। এবার কিচেনে যখন কাজ হবে তাহলে কিচেনে রান্না করা সম্ভব নয়, তখন সেই জিনিসটাকে নিয়ে চলে আসতে হবে ডাইনিংয়ে। তো এইভাবে অ্যাডিশনালভাবে যদি ফ্লেক্সিবিলিটি যদি আমরা অ্যাড করতে পারি রুম ডিজাইন করার সময়, তাহলে কী হবে, আমাদের ভবিষ্যতে যখন রুমের মধ্যে যখন কোনো কিছু কাজ চলবে তখন আমরা ফ্লেক্সিবল থাকতে পারবো, যে একটা রুমের অ্যাক্টিভিটি আমরা অন্য রুমেও এসে পরে সেটা করতে পারবো। এবারে বলছে ইফ দ্য রুমস আর বিগ এনাফ মোর দেন 15 স্কোয়ার মিটার, যদি রুমগুলো এক একটা রুম যদি 15 স্কোয়ার মিটার থেকে বেশি হয় ইন সাপোজ, অ্যান্ড হ্যাভ এ মিনিমাম উইথ অফ 3 মিটার, আর মিনিমাম যদি উইথ থাকে 3 মিটার, দেন দে আর মোর ফ্লেক্সিবল অ্যান্ড ইভেন দ্য অ্যাক্টিভিটিস অফ ভেরিয়েন্স রুম ক্যান বি এক্সচেঞ্জ। এবারে কী হচ্ছে, যে 3 মিটার বা 4 মিটার বা তারও বেশি হয়তো যদি রুমের চওড়া থাকছে,
তার টোটাল রুমের এরিয়া যদি 15 স্কোয়ার মিটার থেকে বেশি হয়, তাহলে সেই রুমগুলো তো বিশাল অনেক বড় বড় রুম, তখন সেক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি আরও বেশি চলে আসে। তখন কি হবে, আমরা ভেরিয়াস রুমের অনেকগুলো রুমের অ্যাক্টিভিটি আমরা ওইখানে এসে পরে সেটা কাজগুলো করা যাবে। সাপোজ বারান্দা কিংবা ডাইনিং হল দেখা যাচ্ছে ওইটার এরিয়া হয়তো 20 স্কোয়ার মিটার, সাপোজ কথার কথা বলছি আমি, হয়তো 5 মিটার বাই 4 মিটার ওর এরিয়া রয়েছে, তাহলে অনেক বড় এরিয়া। এবারে তখন কি হবে, তখন ড্রয়িং রুমে বসার জিনিসগুলো এখানে চলে আসবে, বারান্দা কিংবা ডাইনিংয়ের মধ্যে, বেডরুমে কিছু জিনিস এখানে চলে আসবে, কিচেনের কিছু জিনিস এখানে পৌঁছে যাবে। তো সেক্ষেত্রে কী হবে, তাহলে কি অনেকগুলো রুমের মানে অ্যাক্টিভিটিসগুলো আমরা একসঙ্গে একই জায়গাতে করতে পারবো, বাদবাকি রুমগুলোতে একসঙ্গে কাজ চলবে। আদারওয়াইজ কী হবে, যদি ছোটো রুম হয় তাহলে এক একটা রুমের এক একটা করে কাজগুলো এগোতে থাকবে। এ বিগার ড্রয়িং রুম এ নাম্বার অফ রুমস অ্যান্ড বারান্দাস অফার বেটার ফ্লেক্সিবিলিটি। এই বলছে একটা যদি ড্রয়িং রুম খুব বড় হয়, তো সেক্ষেত্রে কী হবে, বারান্দার আর অনেকগুলো রুমের অ্যাক্টিভিটিগুলো এখানে ইজিলি করা যাবে, আর সেক্ষেত্রে কি আমরা ফ্লেক্সিবিলিটি অনেক বেটার পাবো, ভালো পাবো। ইন্ডিপেন্ডেন্স অ্যাক্সেস টু বাথ অ্যান্ড টয়লেট অফার ম্যাক্সিমাম ফ্লেক্সিবিলিটি। এবার কী হচ্ছে, বাথরুম আর টয়লেটের অ্যাক্সেসটা যদি স্বাধীন থাকে, যদি ইন্ডিপেন্ডেন্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি আরও ম্যাক্সিমাম পাওয়া সম্ভব। ফ্লেক্সিবিলিটি প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পাবলিক অ্যান্ড কমার্শিয়াল বিল্ডিংস। তো পাবলিক আর কমার্শিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি প্ল্যানিংটা খুব বেশি গুরুত্বপূর্ণ। সাপোজ ব্যাংক বা কোনো পাবলিক অফিস, প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, বা পোস্ট অফিস বা কোনো পাবলিক বিল্ডিং, কোনো কমার্শিয়াল বিল্ডিং, কোনো মল, তো এখানে কী হয়, এখানে সাপোজ হয়তো রিনোভেট করবে কিংবা হয়তো নতুন ইন্টেরিয়ার ডেকোরেশন কিছু চেঞ্জ হবে, তো সেক্ষেত্রে ব্যাংকে আর পোস্ট অফিসের কাজ কি বন্ধ থাকবে নাকি মলের কাজ বন্ধ থাকবে? একটা কোনো কাজও বন্ধ থাকবে না, কাজের মতন চলবে, রেগুলার এমপ্লয়ি ওখানে আসবেন, সব কিছু কাজই হবে, কিন্তু কাজও হবে। কীরকম কাজ, মানে যাদের যা ডিউটি সেই কাজ, যেখানে ডেকোরেশনস চলবে সেখানে ডেকোরেশনের কাজ হবে, আর যেখানে পাবলিকের ডিলিংসের কাজ সেখানে সেই কাজটা হবে। তো অতএব কী করে সম্ভব হচ্ছে একটা কারণে, যে ফ্লেক্সিবিলিটিটাকে পরিকল্পনা করা, ঠিকভাবে করা, যে নমনীয়তা, মানে এরকম যেন না হয় যে একটা কাজ করতে গিয়ে একটা কাজ বন্ধ হয়ে গেলো, এইটা নয়, দুটো কাজই একসঙ্গে রান করাতে হবে। এরপর আসছে কি, এলিগেন্স। এলিগেন্স ইজ দ্য গ্র্যান্ড আর্কিটেকচারাল অ্যাপিয়ারেন্স অফ এ বিল্ডিং অ্যাটেন্ড মেনলি ওয়িং টু দ্য এলিভেশন হুইচ ইন টার্ন ডিপেন্ডস অন দ্য প্ল্যান। তো এই জিনিসটাকে আমি আরেকবার বলে দিচ্ছি, যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা কমনীয়তা বলা যেতে পারে, মানে এলিগেন্স বলতে কি, লালিত্য, চারুতা যেটা, তো এটা কি, এটা হচ্ছে একটা মানে আর্কিটেকচারাল একটা অ্যাপিয়ারেন্স, যে কতটা জিনিসটা দেখতে শোভা পায় একটা বিল্ডিংয়ের মধ্যে। তো সেটা কীভাবে সম্ভব, আর্কিটেক্ট মানে তো যিনি স্থাপত্য বানাচ্ছেন, তো স্থাপত্যশৈলী যে অ্যাপিয়ারেন্সটা, যে লক্ষণীয় ব্যাপারটা একটা বিল্ডিংয়ের, সেটা কীভাবে পাওয়া সম্ভব, সেটা হচ্ছে কি, অ্যাটেন্ড মেনলি ওয়িং টু দ্য এলিভেশন হুইচ ইন টার্ন ডিপেন্ডস অন দ্য প্ল্যান। মানে তার এলিভেশনটা কতটা সুন্দর দেখাচ্ছে, তার বিউটিনেসটা কতটা ভালো বিল্ডিংয়ের ইনসাইড থেকে বা আউটসাইড থেকে, তো সেটা মেনলি ডিপেন্ড করছে কার উপরে, প্ল্যানের ওপরে। মানে কি, মানে অ্যাকচুয়ালি প্ল্যানটা আমরা যেভাবে বানাবো, প্ল্যানটা থেকে আমরা কি জানতে পারবো, এক হচ্ছে প্ল্যানিং, যেটা হচ্ছে পরিকল্পনা করা, একটা হচ্ছে প্ল্যান, মানে কি, যে টোটাল আমার কতটা এরিয়া আমার যাচ্ছে, কতটা এরিয়া আমার লাগছে, ঠিক কথাই। তো সেই অনুপাতে আমরা এলিভেশনটা ঠিক মতনভাবে করতে পারবো, কারণ কি এখানেও একটা কস্টিংয়ের ব্যাপার থাকে, একটা ইকোনমির ব্যাপার একটা থাকে, যে কারণ খুব যদি বড় এরিয়া করে দিই, তখন দেখা যাবে যে আর্কিটেকচারাল ভিউ দেওয়ার জন্য অতটা ইকোনমি সাশ্রয় করতে পারলাম না, তখন সেটা সিম্পলিভাবে করা যাবে না। তো এখানে কি বলছে, সিলেকশন অফ সাইট ফর দ্য বিল্ডিং গ্রেটলি এফেক্টস দ্য এলিগেন্স। আরেকটা জিনিস কি, যে প্রথম কথা, যে কোন সাইটে বিল্ডিং বানাতে চলেছি, তার আশেপাশে চারপাশে কী রয়েছে, তো এটাও কিন্তু খুব বড় একটা প্রভাব ফেলে। এ বিল্ডিং লোকেটেড এ ডিপ্রেশন উইল অলওয়েজ গিভ ডিপ্রেসড এলিগেন্স, হোয়ারেস দ্যাট লোকেট অর অন অ্যান এলিভেটেড স্পট হুইচ গিভস ইমপ্রেসিভ অ্যাপিয়ারেন্স অ্যান্ড ক্যাচ দ্য অ্যাটেনশন অফ এভরিওয়ান। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা সাপোজ একটা কোনো যদি স্লাম এরিয়া থাকে, তো সে স্লাম এরিয়াতে যদি একটা কোনো বিল্ডিং বানানো হয়, তো তার যে এলিগেন্সটা, তার যে বিউটিনেস, তার যে চারুতা, সেটা কিন্তু ডিপ্রেসড, মানে সেটা দেখে কিন্তু ভাল লাগবে না, মানে ডিপ্রেশন চলে আসবে একটা। আর সেই একই রকম জিনিস, সেটা যদি একটা ইমপ্রেসিভ অ্যাপিয়ারেন্স কোনো স্পটে, কোনো এলিভেটেড স্পটে যদি বানানো হয়, তখন ওইটা কিন্তু সবাইকার অ্যাটেনশন মানে কেন্দ্রীভূত হবে, ওটা বেশি অ্যাটেনশন পাবে। সেই জন্য কি সাইট সিলেকশনটা
খুবই জরুরি কোনো বিল্ডিংকে দাঁড় করাবার আগে। সাপোজ হয়তো কোনো ইন্ডাস্ট্রি এরিয়া আছে, তো ইন্ডাস্ট্রি এরিয়ার পাশেই খুব সুন্দর করে একটা বিল্ডিং বানানো হলো, কিন্তু ইন্ডাস্ট্রির যে ধোঁয়া বা স্মোক বা ফিউমস বা ওই যে ডাস্ট, সেটা কি হয় দেখা যায় যে শহরের এলাকাতে সেটা আসছে। তো সেক্ষেত্রে কী হয়, 1 বছর কি 2 বছর পরেই বা কয়েক মাসের মধ্যে দেখা যাবে কি যে গোটা বিল্ডিংটা ধুলো ধুলো হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগছে না। কিন্তু এইটাই যদি ইন্ডাস্ট্রি এরিয়া থেকে 10 কিলোমিটার বা 15 কিলোমিটার দূরে যদি এটা করা হয়, তখন কিন্তু সেটার অ্যাপিয়ারেন্সটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। এবার কি বলছে, উইদাউট এলিগেন্স ইভেন এ বেস্ট প্ল্যান বিল্ডিং মে নট হ্যাভ বিউটি, whilst a poorly built building if given a slight consideration of front portion may produce good elegance. মেন হচ্ছে কোনটা, যেটা হচ্ছে সবাই ম্যাক্সিমাম দেখতে চায় ফ্রন্টেরটা কীরকম, সামনের দিকটা। কারণ রোডের দিয়ে কেউ যখন পেরিয়ে যাচ্ছে কিংবা বাড়ির সামনে যদি কেউ আসছেন, বাড়িতে ঢুকছেন, তো তার সামনে প্রথম কি পড়বে, যে বিল্ডিংয়ের সামনেটা পড়বে। বিল্ডিংয়ের লেফট, বিল্ডিংয়ের রাইট আর বিল্ডিংয়ের রিয়ার সাইডটা কিন্তু কেউ দেখতে চায় না। সবাই কি দেখে যে বিল্ডিংয়ের ফ্রন্টটা আমার, ফ্রন্টেজটা আমার কীরকম, ঠিক না? তো যদি একটা বিল্ডিংয়ের প্ল্যানিং যদি খুব দারুণ হয়ে থাকে, বিল্ডিং প্ল্যান যে 3 BHK বা 2 BHK যদি বিল্ডিং প্ল্যান খুব দারুণ হয়ে থাকে, কিন্তু সেটা কিন্তু এলিগেন্স ঠিক মতন দিতে পারবে না, কোনো মতেই সম্ভব না। কারণ আর সেটাও দেখতেও ভালো লাগবে না। হয়তো 3 BHK বিল্ডিং রয়েছে, কিন্তু ওই বিল্ডিংটার ফ্রন্টে যদি ঠিক মতন এলিগেন্স বিউটি রূপটা যদি না থাকে, তো সেটা কিন্তু দেখতে ভালো লাগবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি একটা পুরলি ম্যানেজ একটা প্ল্যান্ড বিল্ডিং হয়, যে হয়তো 1 BHK এর একটা বিল্ডিং, ছোটোখাটো, বেশি বড় নয়, তো সেইখানে যদি খুবই কম পরিমাণে যদি এটা বিবেচনা করা হয় যে ওটা কীভাবে এলিগেন্স দেওয়া সম্ভব, আর যদি যেটা দেওয়া যায় তাহলে সেটা কিন্তু আরও দেখতে খুব সুন্দর লাগে। এরপরে চলে আসছি, অলসো এলিগেন্স ডিপেন্ডস অন আর্কিটেকচার, নেবারহুড, conformity with nature, activity, adjoining buildings and their relative placement which governs the contrast. তাছাড়া এলিগেন্সটা নির্ভর করছে কার ওপরে। প্রথম কথা হচ্ছে যে আর্কিটেক্ট তিনি কীভাবে এটাকে বানাচ্ছেন, আশেপাশে যে নেবারহুড রয়েছে সে নেবারহুড কীরকম, পাড়াপড়শি তাদের বাড়িঘরগুলো কীরকম, প্রকৃতির সঙ্গে মানানসই করে আমরা বানাতে পারছি কি না। দেখা গেল যেখানে কোনো হিলি এরিয়া, কোনো বরফের জায়গা, সেখানে হয়তো এমন একটা বিল্ডিং বানালাম যেখানে হয়তো বরফ বেশি পড়ে জমে স্নোফল হওয়ার কারণে বিল্ডিংটা ড্যাম্প হয়ে গেল। তাহলে নেচারের এগেনস্টে গিয়ে পড়তে কোনো কিছু করা সম্ভব নয়, যেখানে যেরকম সেখানে ঠিক সেইভাবে সেটাকে তৈরি করতে হবে। প্লাস হচ্ছে কি যে বিল্ডিংয়ে কী কী অ্যাক্টিভিটি থাকবে, ঠিক আছে, আর তার আউটলুকটা কীরকম দেখাবে, তার অ্যাসপেক্ট কীরকম পাবো, কীরকম তার প্রসপেক্ট আমরা পেতে চলেছি, সাইড এরিয়া কীরকম, সব মিলে পরে একটা কন্ট্রাস্ট যদি ভালো থাকে, তো সেক্ষেত্রে এলিগেন্সটা আরও অনেক সুন্দরভাবে দেখা যাবে। এ টাইপ অফ আর্কিটেকচার হুইচ ক্রিয়েটেড এ সেন্সেশনাল ফিলিং অ্যাট ওয়ান প্লেস মে বি মিজারেবল ফেলিওর অ্যাট অ্যানাদার প্লেস বিকজ অফ ল্যাক অফ কনফর্মিটি উইথ নেবারহুড, এনভায়রনমেন্ট অ্যান্ড ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড। তো প্রথম কথা এখানে কি দেখা দরকার, যেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, রাইট, যে আমার চারি সাইডের যে আমার ব্যাকগ্রাউন্ড, সে ব্যাকগ্রাউন্ডটা আমার কীরকম দেখাচ্ছে, ফার্স্ট এটা আমার জানা খুব দরকার। তারপরে এনভায়রনমেন্ট কীরকম থাকছে, তারপরে হচ্ছে কি নেবারহুডের অনুসারে, মানে আমাদের পাড়াপড়শি নেবার সে কীরকম বাড়ি বানিয়েছে তাদের অনুসারে সে কনফর্মিটি। তো এগুলো যদি কমতি থেকে যায়, তাহলে একজন আর্কিটেকচার সে যদি একটা কোনো শহরে এলাকায় খুব একটা দারুণ যদি সে বিল্ডিং বানায়, তার সে বিল্ডিং যদি খুব একটা সেন্সেশনাল ফিলিং আনে কোনো একটা জায়গাতে, যদি খুব নাম হয়, ওই আর্কিটেকচারই কিন্তু অন্য কোনো জায়গাতে ফেলিওর হয়ে যেতে পারে। কারণ কি, কারণ নেবারহুডের সঙ্গে যদি কনফর্মিটি না থাকে, যদি নেবারহুডের অনুসারে যদি বিল্ডিং ঠিক মতন না হচ্ছে বানানো, এনভায়রনমেন্টের সঙ্গে যদি ঠিক মতন খাপ খাইয়ে না বানাতে পারে, আর যদি ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড কিংবা আশেপাশে যদি মানে সাইড যেগুলো থাকবে প্রসপেক্ট অ্যাসপেক্ট যদি বিবেচনা না করে যদি তৈরি করে দেন, তাহলে কিন্তু ওই সেম জিনিসই কিন্তু খুব বড় একটা ফেলিওর দেখা দেবে। তো এবার কি আসছে যে একটা বেটার এলিগেন্স ক্যান বি অবটেন্ড বাই, কী করে একটা খুব সুন্দর এলিগেন্স আমরা পেতে পারি। 1 নম্বর কি, সিলেক্টিং সুপিরিয়ার বিল্ডিং মেটেরিয়ালস ফর ফেসিংয়ের জন্য সাচ অ্যাজ পলিশ, স্টোন, গ্রানাইট, মার্বেল অর মোজাইক।
বাড়িটাকে সামনের দিক থেকে দেখতে যদি যাতে দেখতে খুব সুন্দর লাগে, খুব মারাত্মক লাগে, সেই জন্য কি আমাদের বিল্ডিং মেটেরিয়ালটা উচ্চতা মানের ব্যবহার করতে হবে ফেসিংয়ের জন্য। কারণ একটা থাকে ফেসিং, একটা থাকে ব্যাকিং। তো ফেসিংয়ের জন্য কী কী ব্যবহার করতে পারি আমরা? স্টোন, গ্রানাইট ব্যবহার করতে পারি পলিশ করা একদম, কিংবা মার্বেল পাথর পলিশ করা, কিংবা মোজাইক। 2 নম্বর হচ্ছে গ্লাস, আয়দার ট্রান্সপারেন্ট আর ওপ্যাক, কালার্ড আর প্লেন। যদি কাঁচ ব্যবহার করতে পারি তাহলে কাঁচ হয় আয়দার একটা স্বচ্ছ করব কিংবা ওপ্যাক করব। মানে ওপ্যাক টাইপের মিনস হচ্ছে মানে যেটার আর পারে কিছু দেখা যাবে না, হয় এটা কালারিং থাকবে বা প্লেন গ্লাস থাকবে। এবার হচ্ছে টিম্বার, কাঠ। টিম্বার দিয়ে যদি আমরা সামনে ফেসিং যদি কিছু করছি তো সেটা যেন টিক হয়, যেটা যেন পলিশ হয় বা সানগ্লাস টাইপের হয়ে থাকে। পেন্টস অ্যান্ড ভার্নিশেস উইথ প্রপার কন্ট্রাস্ট। এবারে পেন্ট করাটা আর ভার্নিশ করাটা এইটা কিন্তু একটা খুবই ভাইটাল ব্যাপার। মেন ব্যাপার কি হচ্ছে যে বিল্ডিংয়ে যখন পেন্ট করা হয় তো সে পেন্টের দিয়ে লক্ষ্য করে রাখা হয়েছে কি যে কোন জায়গাটায় আমরা ডিপ কালার করতে চলেছি আর কোন জায়গাটায় আমরা লাইট কালার করতে চলেছি। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যেটা হচ্ছে কি যে বিপরীত জিনিসটাকে নিয়ে আসতে হবে, কিংবা সেটার মধ্যে একটা বৈষম্য কীরকম দেখাতে হবে যে একটা জায়গা ডিপ তো একটা জায়গা হচ্ছে লাইট, কালারের মধ্যে সেটাকে করতে হবে যে পুরোটাকে হয়তো আমি লাইট করে দিলাম বা পুরোটাকে যদি আমি ডিপ করে দিলাম তাহলে এটা কিন্তু ভালো কন্ট্রাস্ট কিন্তু নিয়ে এটাতে আসবে না, একদমই সেটা পার্থক্যতা দেখানো সম্ভব নয়। তো সেই জন্য পেন্ট আর ভার্নিশ করার সময় কন্ট্রাস্টটা খুব কিন্তু খেয়াল করে রাখা দরকার। দেখা গেল যে হয়তো যেটা ঠিক সিলিংয়ের যে জায়গাটাতে সেখানে যে কোপিংগুলো থাকছে সে কোপিংটা হয়তো ডিপ করে দেওয়া হলো, ডিপ পেন্ট, তা নিচেটা হয়তো হালকা করে দেওয়া হলো, উইন্ডোর পোর্শনটা হয়তো লাইট পেন্ট থাকলো, বাকিটা হয়তো হালকা পেন্ট থাকলো। তো এইভাবে কন্ট্রাস্ট ম্যাচ করে করে রং করতে হবে, ফেসিংটা মেনলি করে। প্রোভাইডিং প্রজেকশনস লাইক সানসেট, ব্যালকনিজ অ্যান্ড ক্যানোপিস, পর্চ উইথ অর উইদাউট ওপেনিংস। এবার হচ্ছে প্রজেকশনস দেওয়া, কীরকম সানসেট দেওয়া, ব্যালকনি দেওয়া, ব্যালকনি বানানো, ক্যানোপিস, পর্চ, এগুলোতে কি হয় ওপেনিং থাকবে বা কোনো ওপেনিং থাকবে না, সেটাও কিন্তু এলিগেন্সের একটা খুব বড় ফ্যাক্টর। প্রোভাইডিং বে উইন্ডো, কর্নার উইন্ডো এক্সেট্রা। এবার যে জানলা, তো জানলা কীরকম দেবো, বে উইন্ডো দেবো বা না কর্নার উইন্ডো দেবো, তো সেগুলোকেও ভালো করে, কিংবা ডবল হাং উইন্ডো দেবো, তো সেগুলোকে ভালো করে বিবেচনা করতে হবে। অ্যাস্থেটিক্স, ইউটিলিটি অ্যান্ড ইজি মেনটেন্যান্স আর টু বি কনসিডার্ড হোয়াইল প্ল্যানিং এলিভেশন। ডার্ক পকেটস, ডাস্টি এরিয়াস অ্যান্ড এলিমেন্টস ডিপ্রাইভিং or privacy are to be avoided. প্রথম কথা হচ্ছে যে কি কত ইজিলি সেটাকে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি, এইটার দিকে ধ্যান রাখা খুব দরকার। কিভাবে সেটাকে আমরা ব্যবহার করব, কি ওটাকে ইউটিলাইজ হবে। আর হচ্ছে কি যে সৌন্দর্যবোধ সংক্রান্ত যেন কেউ নিন্দা না করতে পারে। তো এলিভেশন যখন প্ল্যান করা হয় এগুলোকে খুব ধ্যান রাখা হয়। কোনো জায়গাটা যাতে বেশি অন্ধকার না থাকে, এরকম কোনো এরিয়া যেন না বেরিয়ে আসে যেখানে খুব বেশি ডাস্ট জমা হওয়ার চান্স থাকতে পারে, কিংবা এরকম কোনো কিছু এলিমেন্ট হয়তো বিল্ডিং যখন বানানো হচ্ছে এরকম কোনো কিছু জায়গা যেন না তৈরি হয়ে যায় যেটার ক্ষেত্রে হয়তো আমরা প্রাইভেসি থেকে বঞ্চিত হতে পারি, ঠিক আছে না। তো এইগুলো যেন না হয় যখন ইন কেস অফ এলিগেন্স, যখন বিল্ডিং যখন প্ল্যানিং করা হচ্ছে সেই মুহূর্তের কথা এটা বলা হচ্ছে। এরপরে আসছে হচ্ছে ইকোনমি। The building should have minimum floor area with maximum utility. It will reduce cost of construction and hence will be economical. Economy should not be achieved at the cost of strength, otherwise the useful life of a building will reduce only with proper planning and utility of space being maximized. Passage being minimized, it should be achieved. Hence economy may not be a principal planning but it is definitely a factor which affects planning. তো এখানে এই বিষয়টা কি বলা হচ্ছে যে বিল্ডিং যেটা, তো সেটা কি যেটা ওর মিনিমাম যদি ফ্লোর এরিয়া হয় আর ইউটিলিটি যদি ম্যাক্সিমাম হয় তাহলে সেটা খুবই সুবিধা। দ্য বিল্ডিং শুড হ্যাভ মিনিমাম ফ্লোর এরিয়া উইথ ম্যাক্সিমাম ইউটিলিটি, মানে কম জায়গার মধ্যে কত বেশি কাজ করা সম্ভব হচ্ছে, তবে তো সেটা ইকোনমির মধ্যে মানে খুব বেশি সাশ্রয় হবে অর্থনৈতিক দিক দিয়ে। এটাতে কী হবে অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন কস্টটা আমার কমে যাবে, সেই জন্য এটা ইকোনমিক্যাল কেন, কারণ আমার এরিয়াটা তো কম কিন্তু আমি ওখানে বেশি কাজ করতে পারছি। এবার ইকোনমি শুড নট বি অ্যাচিভ অ্যাট দ্য কস্ট অফ স্ট্রেংথের বিনিময়ে কিন্তু ইকোনমিকে অর্জন করা কিন্তু সম্ভব নয়।
আদারওয়াইজ কী হবে, বিল্ডিংয়ের যে একটা ইউজফুল লাইফ সেটা কমে যাবে, রিডিউস করে যাবে। যদি প্রপার প্ল্যানিং করা সম্ভব হচ্ছে, সঠিকভাবে যদি আমরা পরিকল্পনা করতে পারছি আর স্পেসটাকে যদি ঠিকভাবে আমরা ইউটিলাইজ করতে পারছি, যদি এটাকে বাড়াতে পারছি, সেক্ষেত্রে আমরা কিন্তু ইকোনমিটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারবো। মানে ইকোনমিটা ব্যবহার করা মানে কি, অ্যাকচুয়ালি ইকোনমিটাকে আমরা ঠিক মতন অর্জন করতে পারবো, যেন অর্থনৈতিক দিক দিয়ে আমাদের কিছু টাকা পয়সা সেভ হবে। তো এখানে একটা কথা কি বলা আছে যে প্যাসেজ বিং মিনিমাইজ, সেই জন্য বলেছেন যে বিল্ডিং প্ল্যানিং করার সময় প্যাসেজ যেন না বেরিয়ে আসে, সরু কোনো বারান্দা বা সরু কোনো গলির মতন যেন কোনো জায়গা না থাকে, সেটা কিন্তু ঠিক মতন ব্যবহার করার জন্য সুবিধা দেয় না। ইকোনমি মে নট বি এ প্রিন্সিপাল প্ল্যানিং, এবার কি বলছে, ইকোনমিটাকে মানে একদিক দিয়ে বিচার করলে হয়তো এটা প্ল্যানিংয়ের জন্য এটা একটা প্রিন্সিপাল নীতি না হতেও পারে, কিন্তু ডেফিনেটলি এটা কিন্তু একটা ফ্যাক্টর যেটা প্ল্যানিংকে অ্যাফেক্ট করে, মানে প্ল্যানিংয়ের ওপর একটা প্রভাব পড়ে, যেটা অ্যাকচুয়ালি প্রভাব কার উপর পড়বে, যে আমাদের অর্থনীতি, আমাদের পকেটে কীরকম টান পড়তে পারে, সেই জন্যে কিন্তু এই জিনিসগুলোকে আগে বিবেচনা করা দরকার। ইকোনমি রেস্ট্রিক্টস দ্য লিবার্টিস অফ অ্যান আর্কিটেক্ট অন অ্যাস্থেটিক ডেভেলপমেন্ট আপন সার্টেন কনস্ট্যান্ট। এবারে একজন আর্কিটেক্ট যিনি স্থাপত্য যিনি বানাচ্ছেন, তো কোনো না কোনো জায়গাতে গিয়ে পড়ে একটা আর্কিটেক্টের যে স্বাধীনতা সেটা কিন্তু রোধ পায়, রোধ মানে সেটা বাধাপ্রাপ্ত হয়, রেস্ট্রিকশন হয়। কেন? কারণ ইকোনমি তাকে বাঁচানোর জন্য, ঠিক আছে, অ্যাস্থেটিক ডেভেলপমেন্ট উনি হয়তো ঠিক করে করতে পারবেন না। কারণটা কি, সাপোজ একজন আর্কিটেক্টের কাছে একজন একটা কোনো পরিবার গেলেন, গার্জেন নিয়ে বললেন যে আমার এরকম সাইড এরিয়া আছে, আমার এটা প্লট এরিয়া, আমি এখানে একটা বিল্ডিং বানাবো, কিন্তু খুব বেশি যেন আমার খরচা না আসে, রিজনেবল প্রাইসের মধ্যে যেন একটা আমি 2 BHK বানিয়ে নেবো, তার সঙ্গে আমার বাথরুম গ্যারেজ এসব থাকবে। তো উনি এবার প্ল্যানিং করা শুরু করবেন। এবার ওনার কী থাকবে, যে উনি যে কাজটা করবেন, যিনি আর্কিটেক্ট, তো তার কাজের যেন খুব বেশি নাম হয়, ওই কাজ দেখে পরে যেন আরও 10টা লোক তাকে ওনাকে এসে যদি আর কোনো কাজ দেন, তো সেটা ওনার চিন্তাভাবনা থাকবে। কারণ একটা নিয়ে তো উনি থাকবেন না, ওনার কাছে যদি বেশি যত কাজ হবে তত ওনার পক্ষে ভালো, এটাই হওয়ার কথা। তো এবারে ওই বিল্ডিংটাকে ভালো করার জন্য উনি কি ভাবলেন, যে ফেসিংটাকে আমি কী করে আরও ভালো বেটার করতে পারি, সেই জন্য উনি আরও এক্সট্রা জিনিস আরও অ্যাড করতে বললেন। কিন্তু সেক্ষেত্রে কী বললো, যে ক্লায়েন্ট যখন এলো বললো যে না, ওইটা কিন্তু আমার পক্ষে আর করা সম্ভব নয়, আমাকে এর মধ্যেই করতে হবে। একটা হয়তো বাজেট দিল যে 50 lakhs বা 40 lakhs, আমাকে এর মধ্যেই জিনিসটা করে দেখাতে হবে, কিন্তু উনি যে বাজেটটা দিয়ে দিচ্ছিলেন হয়তো সেটা দেখা ছিল 70 lakhs-এর উপরে, কথা বলছি 2 BHK বা 3 BHK। তাহলে ইকোনমির জন্য এখানে উনি আটকে যাচ্ছেন। সেই জন্য কী বলছে, যে ওনার যে লিবার্টি, যে স্বাধীনতা একজন আর্কিটেক্টের, সেটা কি রেস্ট্রিক্ট হচ্ছে। কেন? ইকোনমি ওনাকে আটকে দিচ্ছে। তো সেই কারণে কি, যে একটা নির্দিষ্ট কোনো দিক অবধি গিয়ে পড়ে ওনার অ্যাস্থেটিক ডেভেলপমেন্টটা উনি ঠিক মতন নিয়ে আসতে পারছেন না। মানে ইকোনমি, ক্লায়েন্টের যে ইকোনমি, তার মধ্যে ওনাকে কাজ করতে হবে, অতএব ওটার মধ্যে উনি বাধা হয়ে গেলেন। ইকোনমি ক্যান বি অ্যাচিভড বাই ইমপ্লিমেন্টিং দ্য ফলোয়িং মেজার্স উইদাউট এফেক্ট দ্য ইউটিলিটি অ্যান্ড স্ট্রেংথ অফ দ্য স্ট্রাকচার। কোনো একটা বিল্ডিং স্ট্রাকচারের যে ক্ষমতা আর তার যে ব্যবহার, ইউটিলিটিটা, তো এই দুটো ওপরে খারাপ প্রভাব না যাতে পড়ে, তো সেইটাকে বাঁচিয়ে পড়ে কী করে আমরা ইকোনমিকে আরও বাস্তবায়ন করতে পারবো, ইমপ্লিমেন্ট করতে পারবো, তারই কিছু এখানে মেজার্স দেওয়া রয়েছে, কিছু পরিমাপকাঠি। 1 নম্বর কী বলছে, প্রোভাইডিং সিম্পল এলিভেশন। এলিভেশনটা যত সিম্পল হবে তত ভালো, ইকোনমি সেভ হবে। ডিসপেন্সিং অফ পর্চেস, লবিস অ্যান্ড ব্যালকনিস। পর্চ বলতে অ্যাকচুয়ালি যেটা আমরা কথায় বলা থাকি গ্যারেজ, তো ঠিক সেরকম জিনিসই হচ্ছে পর্চ। তো যেখানে আর কি মানে জিনিসপত্র কিংবা কোনো গাড়ি হয়তো আমরা ওখানে রাখলাম, যে পর্চেস। লবিস অ্যান্ড ব্যালকনিস, এগুলোকে নর্মালভাবে যাতে পরিবেশন করা যায়, যাতে ওখানে দেওয়া যায়, সেটা দেখতে হবে। তাতে কী হবে, ইকোনমি কিছুটা হলেও মানে মেবি যদি অল্প একটু বাড়ে, কিন্তু মোটামুটি এলিভেশনটা আর ইউটিলিটি স্ট্রেংথটা খণ্ডন হবে না, ওটা ঠিকই থাকবে। রিডিউসিং দ্য স্টোরি হাইট, বিল্ডিংয়ের যে হাইটটাকে কমাতে হবে, খুব বেশি হাইট করে দিলে প্রবলেম আছে। রিডিউসিং দ্য নাম্বার অফ স্টেয়ার্স, একটা স্টেয়ারে যে যতগুলো স্টেপ থাকে সেই স্টেপটাকে কমানো। সেক্ষেত্রে কী হবে, কী করে কমাতে পারবো, স্টেপের রাইজটাকে যদি আমরা বাড়িয়ে দিই, যদি রাইজটাকে বাড়াই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে ট্রেডটা সেটা কমবে। বাই স্ট্যান্ডার্ডাইজেশন অফ সাইজেস অফ ভেরিয়াস কম্পোনেন্ট অ্যান্ড মেটেরিয়ালস, যত রকম মেটেরিয়ালসগুলো আছে, যেগুলো দিয়ে বিল্ডিং মেটেরিয়ালস যেগুলো আছে, আর তার সঙ্গে বিল্ডিং বানাবার জন্য যে উপকরণ, যে উপাদানগুলো, কম্পোনেন্টগুলো, ঠিক আছে, তো তাদের যে সাইজেসগুলো, সেই সাইজগুলোকে ঠিক মতন গুণগত মানের মতন ব্যবহার করা। তো এই কটা জিনিস দিয়ে কি ইকোনমিটাকে আমরা সেভ করতে পারবো, কিছুটা হলেও আমাদের অর্থনীতির উপরে টান আসবে না।
The present trend of construction is towards simplicity. Simplicity and effect strength lend a lasting beauty and stability to a building. তো বর্তমানে এখন যে ধাঁচে যেভাবে কনস্ট্রাকশন তৈরি হয়, বিল্ডিং তৈরি হচ্ছে, ডোমেস্টিক হোক বা কমার্শিয়াল হোক, সেটা কি খুবই সাধারণ মতো সিম্পলিসিটি। তো সিম্পলিসিটি অ্যাকচুয়ালি কী হয়, এই কারণে স্ট্রেংথটা খুব বেশি অনেক দিন বজায় থাকে, বিল্ডিংয়ের লাইফটা খুব ভালো থাকে, ঠিক আছে। আর এর যে বিউটিনেসটা সেটা অনেক লং লাস্টিং হয়, আর বিল্ডিংয়ের যে স্টেবিলিটি, যে স্থিতিটা, সেটাও অনেক লং লাস্টিং হয়। তো এই যে পোর্শনটা আমরা পড়লাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইকোনমি। এর আগে যেটা পড়লাম সেটা ছিল হচ্ছে এলিগেন্স, তার আগে পড়লাম ফ্লেক্সিবিলিটি, তার আগে পড়লাম ক্লিনলিনেস, আর আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেটা হচ্ছে ন্যাচারাল ভেন্টিলেশনারি স্ট্যাক এফেক্ট থেকে আমরা শুরু করেছিলাম। এরপরে দেখে নেওয়া যাক যেটা হচ্ছে লাস্ট অপশানস, কারণ এরপরে আমাদের শুরু হচ্ছে ওরিয়েন্টেশন অফ বিল্ডিং। তো কী আছে 12 নম্বর, যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কনসিডারেশন, বাস্তব রূপে যেসব জিনিসগুলো বিবেচনা করা দরকার বিল্ডিং প্ল্যানিং করবার সময়তে। তো বলছে বিসাইডস অল দ্য প্রিন্সিপালস অফ প্ল্যানিং ডিসকাসড, দি ফলোয়িং প্র্যাকটিক্যাল শুড বি কেপ্ট ইন মাইন্ড ইন দ্য প্ল্যানিং অফ এ রেসিডেন্সিয়াল বিল্ডিং। যত রকম আমরা রুলস রেগুলেশন সেখানে ডিসকাশন করলাম না কেন, যেগুলোর নামগুলো আমি আবার এখানে আরেকবার সবাইকে বলে দিই, আশা করি সবাই তাহলে বুঝতে সুবিধা হবে সবারই। অ্যাসপেক্ট, প্রসপেক্ট, প্রাইভেসি, ফার্নিচার রিকোয়ারমেন্ট, রুমিনেস, গ্রুপিং, সার্কুলেশন, স্যানিটেশন, ফ্লেক্সিবিলিটি, এলিগেন্স, ইকোনমি, লাস্ট হচ্ছে 12 নম্বরে প্র্যাকটিক্যাল কনসিডারেশনস। তো এই এতগুলো যে আমরা প্রিন্সিপালস পড়লাম, তো এগুলোর সঙ্গে আরও কিছু জিনিস প্র্যাকটিক্যালি কিছু কনসিডার করা দরকার বিফোর দ্য প্ল্যানিং অফ এ বিল্ডিং কিংবা ডিউরিং দ্য বিল্ডিং প্ল্যানিং, যেটা আমাদের মাইন্ডে রাখা খুবই প্রয়োজন, সেটা এখানে বলেছে। Number 1, strength and stability coupled with convenience and comfort of the occupation should be the first consideration in planning. ক্ষমতা আর স্থিতিস্থাপকতা বজায় রাখা, আর এই দুটোকে একসঙ্গে নিয়ে পড়ে কি সুবিধাটা আর আরামদায়ক। তো এটা হচ্ছে কি যে বিল্ডিং প্ল্যানিংয়ে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে বিবেচ্য বিষয়, যে বিল্ডিংটা বানাবার পর যিনি ওখানে বসবাস করবেন বা যে ফ্যামিলি ওখানে বসবাস করবে, সে তাদের পক্ষে যেন কোনো অসুবিধা না হয়, তারা যেন কমফোর্ট পান, তাদের যেন কনভিনিয়েন্স সুবিধা হয়, বিল্ডিংয়ে যেন নিজস্ব স্ট্রেংথ থাকে, বিল্ডিংয়ে যেন স্টেবল হয়। এবার বলছে কি ইন দ্য ইয়ার্স টু কাম এ ম্যান পারহ্যাপস হ্যাজ টু অ্যাড এ উইং অর এক্সটেন্ড সাম পার্ট অফ দ্য হাউস। এবারে বিল্ডিংটা যে বানানোর পর 1 বছরে তিনি তো মানে ছেড়ে চলে যাবেন না, সেখানে উনি হয়তো থাকবেন, যে পরিবার হয়তো থাকবে 10 বছর, 20 বছর, 30 বছর। তো আগামী যে বছরগুলোতে আসবে সে সময়তে একটা কোনো মানুষের তো এটা মনে হতেই পারে যে এক্সট্রা একটা কোনো কিছু বাড়ির অংশ সেটাকে হয়তো এক্সটেন্ড করবো বা কিছু হয়তো এক্সট্রা করে একটা কোনো রুম বানাবো। তো সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব তখনই যে প্রথম যখন বিল্ডিং প্ল্যানিং করা হচ্ছে সেই সময়তে এক্সট্রা পোর্শনস রাখতে হবে, প্ল্যানিংয়ের মধ্যে কিছু ফ্রি স্পেস, মুক্ত জায়গা ছেড়ে রাখতে হবে। এই বিধানটা ওখানে দিতে হবে, কি যে বলছে প্রভিশন for this should be made in the planning in the first instance so that some part already built may not be required to dismantle in future. কারণ কি যদি ওখানে কোনো জায়গা না থাকে তাহলে কী হবে, তাহলে আগামী বছরগুলোতে একটা করে যদি কোনো রুম এক্সট্রা কিছু বানাতে হয় তাহলে অন্য একটা কোনো রুমকে দেওয়ালকে ভেঙে তারপর সেটাকে বানাতে হবে, সেটাকে ডিসমেন্টলিং করতে হবে। তো সেটা যাতে না হয় সেই জন্যে প্রথমবারেই ফার্স্ট ইনস্ট্যান্সেই কী করতে হবে, একটা এক্সট্রা করে ফ্রি স্পেস ছেড়ে রাখতে হবে যদি কোনো কিছু এরকম প্ল্যানিং থাকে। The elements of the building should be strong and capable of withstand the adverse effects of environmental factors that are likely to arise. এবারে বৃষ্টিপাতও মানে হতে পারে, ঝড়ও আসতে পারে, প্রচণ্ড গরম হতে পারে, লুও বইতে পারে, মেবি বরফ পড়লো বা কোনো হেলস্টর্ম হলো, শিলাবৃষ্টি হলো। তো বিল্ডিংয়ের যে এলিমেন্টগুলো সেগুলো যেন স্ট্রং হয়, আর এই যে খারাপ যে প্রভাব, যে অ্যাডভার্স যে এফেক্টগুলো প্রকৃতির কারণে যেগুলো হচ্ছে, যেগুলো ডিউ টু এনভায়রনমেন্টাল যে ফ্যাক্টরসগুলো, সেগুলোর এগেনস্টে যেন ঠিকভাবে বিল্ডিংয়ে যেন দাঁড়িয়ে থাকতে পারে, যেন বিল্ডিংয়ে কোনো অসুবিধা, যেন কোনো ক্ষতি না হয় বিল্ডিংয়ের, মেন কথা। প্লাস ভেতরের যারা অকুপেন্ট থাকবে তাদেরও ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয়। অ্যাজ ফার অ্যাজ পসিবল সাইজেস অফ রুম শুড বি কেপ্ট লার্জ, যতদূর সম্ভব রুমের সাইজগুলো যেন বড় রাখা যায়। লার্জার রুমস ক্যান বি শর্টেন্ড বাই প্রোভাইডিং মুভেবল পার্টিশনস, বাট স্মলার রুমস ক্যান নট বি এনলার্জ। যদি কোনো লার্জার রুম থাকে তাহলে সেটাকে ভবিষ্যতে দুভাগে ভাগ করে
পার্টিশন দিয়ে পরে দুটো রুম কিন্তু বানানো সম্ভব, কিন্তু যদি কোনো ছোটো রুম থাকে তাহলে সেটাই কিন্তু বড় রুমে বানানো যাবে না। সেক্ষেত্রে কিন্তু কোনো একটা পোর্শনকে ভেঙে ফেলে সেটাকে আবার করে তৈরি করতে হবে। লাইফ পিরিয়ড অফ এ বিল্ডিং শুড বি অ্যাটলিস্ট 50 ইয়ার্স। একটা বিল্ডিংয়ের লাইফ পিরিয়ড যেন 50 বছর বা কম করে যেন হয়। মানি শুড নট বি স্পেন্ট আননেসেসারিলি ফর ইলাবোরেট আর্কিটেকচারাল পিওর লাইক ব্যালকনিজ, আর্চেস এক্সেট্রা। বলছে যদি প্রয়োজন না থাকে তাহলে শুধু শুধু ব্যালকনি বা আর্চেসের জন্যে বা পর্চের জন্যে টাকা খরচা করা নাই ভালো। এগুলো করলে কি হয়, আর্কিটেকচারাল ভিউটা খুব ভালো হয়। যেরকম আগেকার দিনে কি হতো, লিন্টেলের জায়গায় আর্চ বসাতো, আর্চ দিলে কি হয়, বাড়ির যে আর্কিটেকচারাল ভিউটা দারুণ লাগে, অসাধারণ দেখতে লাগে। ঠিক আছে, ব্যালকনি দিলে পরে ক্যান্টিলিভার বিমের সাথে ব্যালকনি দিলে পরে দেখতে আরও খুব দারুণ লাগে। কিন্তু এগুলোতে কি, এগুলো তো হচ্ছে এক্সট্রা ইলাবোরেট করা, আর্কিটেকচারাল ভিউটাকে পিওরনেসটাকে নিয়ে আসা, কিন্তু সেক্ষেত্রে টাকাও বেশি খরচা হবে। তো ব্যাপারটা কী হচ্ছে যে যত বেশি গুড় থাকবে তত বেশি মিষ্টি, যত বেশি চিনি তত বেশি মিষ্টি। কিন্তু বেশি মিষ্টি হলে কী হবে, তখন শর্করা রোগ হয়ে যাবে মানুষের। ঠিক সেরকমই ব্যাপার যে অবাঞ্ছিত কোনো কারণে, অপ্রয়োজনীয় কোনো কারণে এগুলো যত না দেওয়া যায় ততই ভালো। Use prefabricated elements for lintels, sajja, steps, etc. This measurement useful in effective economy. প্রিফ্যাব্রিকেটেড এলিমেন্ট বলতে মানে যেগুলো আগের থেকে যে জিনিসগুলোকে আগের থেকে মানে ফ্যাব্রিকেশন করা আছে, যেরকম লিন্টেলস, ছাজ্জা, স্টেপস, এইগুলো যদি প্রিফ্যাব্রিকেশন হয় তাহলে সুবিধাটা কী, তার একটা মেন সুবিধা কি যে আমাদের ইকোনমিটা অনেকটা আমরা সেভ করতে পারবো, অনেকটা ভাবে ইকোনমিটা আমাদের মানে আয়ত্তের মধ্যে এটা থাকবে। ইফ অল বেডরুমস আর ইন দ্য ফার্স্ট ফ্লোর, লিফট শুড বি প্রোভাইডেড ফর সিক অ্যান্ড ওল্ড অ্যান্ড অ্যাট লিস্ট ওয়ান বেডরুম শুড বি প্রোভাইডেড ইন দ্য গ্রাউন্ড ফ্লোর ফর দ্য এজেড পারসন। সবকটা বেডরুমে যদি ফার্স্ট ফ্লোরে হয়, মানে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর, মানে বাংলাতে অ্যাকচুয়ালি একতলা দোতলায় যদি সবকটা বেডরুম থাকে, তো সেই ক্ষেত্রে যারা বয়স্ক, যারা অসুস্থ, তাদের জন্য যেন লিফট থাকে। আর সাধারণত তো মানে দোতলা বিল্ডিংয়ে লিফট কোনো কিছু প্রয়োজন পড়ে না। তিনতলা যদি কোনো বেশি বিল্ডিং হয় সেখানে লিফটের প্রয়োজন হয়। তো সেখানে যদি কোনো স্টেয়ার কেসও থাকে তাহলে সেটা যেন ওয়াইড হয়। আর একটা বেডরুম গ্রাউন্ড ফ্লোরে যেন থাকে, সেটা কাদের জন্য, বয়স্ক মানুষের জন্য। দি নাম্বার অফ ডোরস অ্যান্ড উইন্ডোজ শুড বি এ মিনিমাম ফ্রম দ্য এরিয়া অ্যান্ড স্ট্রেংথ পয়েন্ট অফ ভিউ। যতগুলো দরজা আর জানালা দেওয়া হচ্ছে সেটা কীভাবে হবে, সেটা হচ্ছে শুড বি মিনিমাম ফ্রম দ্য এরিয়াটাকে আমরা তো নির্ধার করতে হবে। আর সে দেখতে হবে যে বাড়িটার স্ট্রেংথ আমি কীরকম পাবো, কারণ একটা মানে 4টে দেওয়াল দিয়ে বা কলম ফিটিং করে তারপরে দেওয়াল দিয়ে যে বাড়ি তুলছি, তো সেই ক্ষেত্রে যদি বেশি যদি আমার ওপেনিং চলে আসে তো কী হবে, বাড়ির যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা কিন্তু অনেক কমে যাবে। ওর যে 50 ইয়ার্স যে লাইফ টাইম মিনিমাম, সেটা কিন্তু অনেক কমে যাবে। সেই জন্যে যেটুকু প্রয়োজন ডোর উইন্ডো দেওয়ার, সেখানে সেটুকুই দেওয়া দরকার। হয়তো দেখা যাচ্ছে যে একটা বিগ উইন্ডো দিলে পরে আমার হয়ে যাবে রুমের মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে দুখানা বড় বড় বিগ উইন্ডো দিলাম, তার অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় হবে, প্রবলেম হয়ে যাবে কি যে বাড়ির যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথটা কমে যাবে। এরপরে যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে ওরিয়েন্টেশন অফ বিল্ডিং, যেটা এখানে কি দিয়েছে, ফিগার 4, 5, 6, 7। এটা হচ্ছে ফিগার নাম্বার 4, এটা হচ্ছে ফিগার নাম্বার 5, তারপরে আছে ফিগার নাম্বার এখানে 6 মানে আশা করি দেওয়া থাকবে, আর এটা হচ্ছে ফিগার নাম্বার 7। তো এই হট ড্রাই ক্লাইমেট ডেসক্রাইব কন্ডিশনস আজকের আগেটা অবধি পড়ব। ওরিয়েন্টেশন জিনিসটা কি সেইটার বিষয়ে জানবো, তারপরে বাদবাকি অংশ আবার আমরা পরে স্টার্ট করব। একটা বিল্ডিংকে দিশা দেওয়া, তার দিকটাকে ঠিকভাবে নির্ণয় করা, এটাকে বলা হচ্ছে কি ওরিয়েন্টেশন অফ এ বিল্ডিং। বিল্ডিংটা যে শুধু তো বানালে হবে না, বিল্ডিংটাকে ঠিকভাবে সাজাতে হবে, কোন দিশাতে আমি সাজাবো। এটার কারণটা কি হচ্ছে, কারণ আমাদের প্রকৃতি থেকে সুবিধা লাভ করতে হবে। পৃথিবীর ভেতরেই আমরা রয়েছি, মানে ওপরের স্তরে, মাটির তলাতে আমরা নেই। তো সূর্যের যে আলো, তারপরে এনভায়রনমেন্ট, তারপরে উইন্ড, ঠিক আছে, এই সব থেকে কিভাবে আমরা সুবিধা লাভ করতে পারি, কিভাবে আমরা বিল্ডিংকে ঠিক দিশা দেখাতে পারি, বিল্ডিংয়ের যে একটা ইউনিটকে কীভাবে আমরা প্ল্যানিং করব,
এই টোটাল যে ব্যাপারটা এটাকে বলা হচ্ছে ওরিয়েন্টেশন অফ এ বিল্ডিং। সাপোজ বিল্ডিংয়ের যে কিচেন, সে কিচেনটা আমি কী কী ইউনিট থাকে মেনলি, একটা সাধারণ ক্ষেত্রে একটা বেডরুম, একটা ড্রয়িং রুম, একটা কিচেন, যদি 5 জনের যদি কম থাকে তাহলে ওয়াশরুম, ল্যাবরেটরি, টয়লেট সব একসঙ্গে, 5 জনের বেশি থাকলে সেটা দুভাগে ভাগ হলো। ডাইনিংয়ের পরে তার বারান্দা, এটা দিয়ে একটা হবে, সিম্পল একটা ছোটোখাটো বিল্ডিং, একটা 1 BHK টাইপ। তো এবারে কোন ইউনিটে কিচেনটা আমি কোন দিকে বসাবো, বেডরুমটা আমার কোন দিকে থাকবে, যদি স্টোর রুম থাকে সেটা কোন দিকে থাকবে, যদি স্টাডি রুম থাকে বা ড্রয়িং রুম থাকে সেটা আমি কীভাবে বসাবো, যদি কিচেনটাকে কোন দিকে রাখবো, কোন দিকে বাথরুম থাকবে, এইটাকে বলা হচ্ছে ঠিকভাবে বসানো, সেটাকে বলা হচ্ছে কি ঠিকভাবে দিশা নির্ণয় করা, দিক দেওয়া, এটাই বলা হচ্ছে কি ওরিয়েন্টেশন বিল্ডিং। প্লেসিং অফ ডিফারেন্ট ইউনিটস অফ বিল্ডিং উইথ রেসপেক্ট টু দ্য সান, প্রিভেলিং উইন্ড ডাইরেকশন, রেইন অ্যান্ড টোপোগ্রাফি অফ দ্য লোকালিটি ইজ কল্ড ওরিয়েন্টেশন। সূর্যের রেসপেক্টে, সূর্য কোন দিক দিয়ে উদয় হয়, কোন দিকে অস্ত যাচ্ছে, তার সঙ্গে কী কী থাকছে, যে বাতাস আমার কোন দিক থেকে কোন দিকে বয়, বৃষ্টিপাত হলে কোন জায়গাটায় হয়, কীভাবে বেশি হয়, আশেপাশের যে লোকালিটির যে টোপোগ্রাফি কীরকম, সব জিনিসটাকে বিচার করে পরে বিল্ডিংয়ের ইউনিটগুলোকে যখন আলাদাভাবে জায়গা যখন প্লেস করা হয়, যখন প্ল্যানিং করা হয়, সেটাকে বলা হচ্ছে কি ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মিন্স ফিক্সিং দ্য ডিরেকশন অফ দ্য বিল্ডিং ইন সাচ এ ওয়ে দ্যাট ইট ডিরাইভস ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম দ্য সান, এয়ার অ্যান্ড নেচার। বিল্ডিংটাকে এরকম দিশাতে আমরা ফিক্স করব যাতে কি সূর্য, বাতাস আর প্রকৃতি থেকে যেন ম্যাক্সিমাম মারাত্মক রকমভাবে বেনিফিট, তার সুবিধা যেন আমরা লাভ করতে পারি। ফল্টি হাউসিং কন্ডিশন কজ পুয়ার হেলথ অ্যান্ড স্প্রেড অফ ভেরিয়াস টাইপস অফ ডিজিজ। যদি হাউসের কন্ডিশনটা ফল্ট হয়, কীরকম ফল্টি, যে ঠিকমতো যদি ওরিয়েন্টেশন যদি না করতে পারি তাহলে এর প্রভাব কোথায় পড়বে, স্বাস্থ্যের পক্ষে এটা প্রচণ্ড পরিমাণে হানিকারক হবে, আর বিভিন্ন রকমের রোগ ব্যাধি কিন্তু ছড়াবে, বিভিন্ন টাইপের ঘরের মধ্যেই ইন হাউস। রেজিস্ট্যান্স টু ডিজিজ মে বি ইনক্রিজ বাই লিভিং ইন ফ্রেশ এয়ার অ্যান্ড এক্সপোজিং দ্য বডি টু দ্য সানশাইন। এবারে ডিজিজ থেকে নিজেকে আটকে রাখা, রেজিস্ট করা, সেটা কীভাবে সম্ভব, সেটা সম্ভব হচ্ছে মুক্ত বাতাসে যত জীবনযাপন করা সম্ভব, যত লিভ করা সম্ভব, মুক্ত বাতাসে নিজেকে আগে নিয়ে আসতে হবে। আর কি সানশাইনে সানশাইনের ক্ষেত্রে আমরা যেন নিজেকে আরও বেশি এক্সপোজ করতে পারি। তার কি বলতে চাইছে, বাড়ির বারান্দা, কিচেন, এই জিনিসগুলো বা ডাইনিং, এইখানে যত বেশি সম্ভব যেন সূর্যের আলো যাতে বেশি করে প্রবেশ করে। প্রপার ওরিয়েন্টেশন অফ এ হাউস ইনক্রিজেস ফ্রেশ এয়ার অ্যান্ড সানশাইন ইন দ্য হাউস অ্যান্ড ডিক্রিজ পসিবিলিটি অফ ডিরেক্ট ইনফেকশন। একটা ঘরের ওরিয়েন্টেশন যদি প্রপার হয়, সঠিকভাবে হয়, তাহলে এরপর কী কী জিনিস বাড়তে পারে। প্রথম কথা হচ্ছে মুক্ত বাতাস প্রচণ্ড পরিমাণে পাবো আমরা। তারপর হচ্ছে সূর্যের যে আলো, সেটাও খুব বেশিভাবে ইনক্রিজ হবে, বাড়ির ভেতরে এসে পৌঁছবে, প্রবেশ করবে। আর এই যে রোগ ব্যাধি, ডিজিজ, যে ইনফেক্টেড হওয়ার যে চান্স থাকে সরাসরি, সেটা অনেকটা পরিমাণে হ্রাস পাবে, কমে যাবে। Building orientation is the practice of facing a building so as to maximize certain aspects of its surroundings, such as street appeal, to capture a scenic view, for drainage considerations, etc. তো এখানে কি বলছে, যে এই যে বিল্ডিং ওরিয়েন্টেশন, এই যে যারা অ্যাকচুয়ালি আর কি সিভিলের ড্রাফটসম্যান করার পরে, কিংবা আর্কিটেকচারাল ড্রাফটসম্যান করার পর, কিংবা সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট করার পর যারা ডিপ্লোমা বিটেক করছে, মেনলি হচ্ছে যারা প্র্যাকটিস করছে কোনো ফার্মে বা নিজস্বভাবে যারা বিল্ডিং বানাচ্ছে, যারা প্ল্যানিং করছে। তো এই প্র্যাকটিস করতে করতে অ্যাকচুয়ালি তারপর কি যে উপলব্ধি কী হয়, এক্সপিরিয়েন্সটা কী হয়, যে আশেপাশের সারাউন্ডিংস, যে একটা কোনো বিল্ডিং বানানো হচ্ছে, তো সে বিল্ডিংটার সামনে যে স্ট্রিট, যে পাড়া, সেখানে কীরকম তার অ্যাপিল, বিল্ডিং থেকে দেখলে ওই জায়গাটা কীরকম দেখাচ্ছে, আর ওই স্ট্রিটের থেকে দেখলে বিল্ডিংটা কীরকম দেখাচ্ছে, কতটা সৌন্দর্যতা বজায় রাখছে, ঠিক আছে। তারপরে তার আশেপাশে যে সিনিক বিউটিটা, তারপর ড্রেনেজ সংক্রান্ত যে জিনিসগুলো ভাবনা চিন্তা করা। তো এইভাবে কি হয়, বিল্ডিংয়ের ওরিয়েন্টেশনটাকে কীভাবে আরও উন্নত করা যাবে, সেটার জন্য কি নিরন্তর অনবরত তার প্র্যাকটিস করা দরকার। বেশি করে বিল্ডিং প্ল্যানিং কিংবা জায়গা দেখে পর চয়েস করে সেখানে কীভাবে বিল্ডিং বানাতে পারবো, এগুলোকে নিজে নিয়ে ভাবনা চিন্তা করা দরকার। কারণ কি বলছে, কারণ যত এনার্জি কস্ট আস্তে আস্তে বাড়ছে, উইথ রাইজিং এনার্জি কস্ট ইটস বিকাম ইনক্রিজিংলি ইম্পর্টেন্ট ফর বিল্ডার্স টু ওরিয়েন্ট বিল্ডিংস টু ক্যাপিটালাইজ অন দ্য সানস ফ্রি এনার্জি। কারণ জিনিসপত্রের দাম তো দিনকে দিন বাড়তে চলেছে, সেটার আর কমার তো কোনো স্থান নেই।
তো এবারে বিল্ডার যারা থাকছে তো তাদের এবারে চিন্তাভাবনা কী করতে হয় যে সূর্যের যে এনার্জি সেটা তো ফ্রি, সানস এনার্জি তো ফ্রি, ওটা তো জন্য তো আর কোনো অর্থনৈতিক কিছু ব্যয় করতে হয় না, পকেট থেকে টাকাও লাগে না। তো সেইটাকে কত বেশিভাবে আমরা ব্যবহার করতে পারি সেইভাবে ওপরে বিল্ডিং বানানো খুব প্রয়োজন, এখনকার দিনে আরও হয়ে পড়েছে। ফর ডেভেলপার্স অ্যান্ড বিল্ডার্স ওরিয়েন্টিং এ নিউ হোম to take advantage of the warmth of the sun will increase the home's appeal and marketability. For homeowners, it will increase their indoor comfort and reduce their energy bills. তো একজন ডেভেলপার বা একজন বিল্ডার, যে ডেভেলপার হবে সেও বিল্ডিং বানাচ্ছে, প্লাস সে ফ্ল্যাট বানাচ্ছে, বাংলোস বানাচ্ছে, তার মধ্যে বিভিন্ন রকমের সুবিধা দিচ্ছে, অ্যামিনিটিস দিচ্ছে। আর একজন বিল্ডার সেও বিল্ডিং বানাচ্ছে। তো তফাৎটা কোথায় থাকছে যে একটা নতুন হোমকে কীভাবে তার দিশা নির্ণয় করবে, তাতে করে কি যে যাতে সূর্যের যে ওয়ার্মথ সানশাইন এটা যেন বেশিভাবে ইউজ করা যায়, যেন ইউটিলাইজ হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কী হবে, বাড়ির যে অ্যাপিল যে কতটা তার মানে সৌন্দর্যবোধটা কতটা বাড়ছে, কতটা মানুষের কাছে জিনিসটা সেটা বেশি করে আরও পৌঁছচ্ছে, যে সেটা সুবিধাজনক আদৌ এটা হচ্ছে কি না, সেই জিনিসটা খুব বেশি মানে পরিমাণে সেটা আরও মানে বেড়ে যাবে। কারণ ওইটা যদি না বাড়ে তাহলে সেক্ষেত্রে বিল্ডার যে বাড়িটা বানাচ্ছে তাহলে সেটা তো সুবিধা হবে না, সেটা তাই না। কারণ সুবিধা কোন ক্ষেত্রে হবে না, কারণ যদি ওটার অ্যাপিল যদি না থাকে তাহলে প্রবলেমটা কোন জায়গাটায় হবে। সে বিল্ডিংটা ভালো করে মানে কোনো ক্লায়েন্ট যে আসবে কিংবা যে কাস্টমার থাকবে সে বিল্ডিংটা মানে কোনো একটা ফ্ল্যাট সে কিনবে না, একটা কোনো বাংলো সে নেবে না, কারণ সে প্রথমেই কি দেখবে যে না বিল্ডিংটার মধ্যে সূর্যের আলো ঠিকভাবে মানে প্রবেশ করার কোনো স্থানই নেই। তাহলে বিল্ডিংয়ের যে আবেদন, কারণ মেন ব্যাপার কী হচ্ছে যে একজন বিল্ডার, ঠিক আছে, কিংবা ডেভেলপার, সে যেরকমভাবে প্ল্যান বানিয়ে দেবে, যা যা আর্কিটেকচারাল ভিউ থাকবে সেই অনুপাতে একজন যে ম্যাসন রাজমিস্ত্রি সে বিল্ডিংটা বানাবে। ম্যাসন তো বানালো, ম্যাসন পয়সা নিয়ে এসে চলে গেল, ম্যাসনের তো আর কোনো কিছু কাজ নেই। এবারে বিল্ডারকে কী করতে হবে, সেই বিল্ডিংটাকে বিক্রি করতে হবে, সেল করতে হবে। তো সেল কাকে করবে, আম জনতাকে সে সেল করবে, সিম্পল ব্যাপার। এবারে মানুষজন যখন বিল্ডিংটা দেখতে যখন আসবে তো সেই ক্ষেত্রে মানে ওই বিল্ডিংটা নিজের থেকে যেন আবেদন জানাতে পারে, মানে এরকম একটা হবে স্থান যাতে বিল্ডিংটা দেখে পরে এক চোখে সবাইকার পছন্দ হয়ে যায়, যেন আহ্বান জানাবে। তো সেই জিনিসটাকে নিয়ে আসার জন্যে এই ওরিয়েন্টেশনটা খুব বেশি প্রয়োজন। তার সঙ্গে কি মার্কেটেবিলিটি, মানে তার এবিলিটি টু স্ট্যান্ড ইন দ্য মার্কেট। কারণ এখনকার দিনে কি হচ্ছে, একই রকম মানে একটা বিল্ডারও নেই, বিল্ডার যদি বলি যে একটা রয়েছে সেরকম নেই, হাজার হাজার বিল্ডার আছে। তো তারা সবাই কিন্তু বিল্ডিং বানাচ্ছে। তো তার মধ্যে থেকে শ্রেয় কোন বিল্ডিংটা, কোন টাওয়ারটা শ্রেয়, বা কোন বাংলোটা শ্রেয়, বা কোন ফ্ল্যাটগুলো খুব শ্রেয়, তো খুব দারুণভাবে বানায়। তো এইটার জন্যে ওরিয়েন্টেশনটা খুব বেশি মানে প্রয়োজন, মানে কীভাবে ওইটাকে বেশি বাজারজাত করতে পারবো। কারণ একটা বিল্ডার বা ডেভেলপার হয়তো দেখা যাচ্ছে একসঙ্গে 40টা ফ্ল্যাট বা 20টা বাংলো বানালো, তো সবগুলোর মতো ও তো একা থাকবে না, সে কী করবে, সে ওটাকে বিক্রি করতে চাইবে, বাজারজাত করবে, মানে যাতে লোকেরা বেশি করে নেয়। তো সেটা কীভাবে সম্ভব, তার যদি ওরিয়েন্টেশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু। এবার ওরিয়েন্টেশন বলতে কি, এই শুধু যে মানে সান উইন্ড নেচার এটা নয়, তার আশেপাশে তার চারপাশে পরিবেশ কী আছে সেটাকেও মাথাতে ধ্যান রাখা দরকার। যে মেন হাই রোড ওই এরিয়া থেকে কতটা দূরে স্কুল, কতটা দূরে হসপিটাল, কতটা দূরে বাজার, কিংবা যদি বাজার না থাকে তাহলে ওই কলোনির মধ্যে কিংবা ওই এরিয়ার মধ্যেই মল আছে কি না, সব কিছু জিনিসগুলো বিবেচনা করা খুবই দরকার। এইবারে যে হোম ওনার কেউ হতো, সে ঘরটা কিনে নিল, সে যখন ওইখানে বসবাস করা শুরু করবে তো তারপরে তার ইনডোর কমফোর্টটা সে কতটা পাচ্ছে। কারণ ইনডোর কমফোর্ট যে বেশি পাবে সেক্ষেত্রে তার এনার্জি বিলও কিন্তু খুব কম আসবে। কারণ দেখা যাচ্ছে যে যেরকম যখন লু যখন বয় তখন কি হয়, ওয়ার্ম এয়ার ওপরের দিকে থাকে সিলিংয়ের নিচে, আর উপরে ছাদ দেওয়া গরম রুফটা, সে সময় যদি কোনো কেউ ফ্যান চালায় তাহলে কী হবে, গরম হাওয়াটা নিচের দিকে নামবে। তো সে সময় অনেকে কী করে, ফ্যান বন্ধ রাখে। কিন্তু রুমের যদি ওরিয়েন্টেশন ঠিক থাকে তাহলে কিন্তু যখনই সন্ধ্যে বা বিকেল হবে ঠান্ডা হাওয়া কিন্তু অটোমেটিক কিন্তু জানলা দিয়ে, যদি জানলা অল্প খোলা হয়, কিন্তু প্রবেশ করবে। তো এইভাবে কি হবে,
এনার্জি বিলটা কীভাবে আরও কমানো দরকার। প্লাস কিচেনের ক্ষেত্রে সকালবেলায় সূর্যের আলো কতটা বেশি কিচেনে প্রবেশ করছে। অনেকে কী করে যে সোলার কুকার ব্যবহার করে, যে বাড়ির উঠোনে কতটা সূর্যের আলো আসছে ওইখানে সোলার কুকার দিয়ে পরে রান্না হয়ে গেল। তাহলে কী হবে, এই ক্ষেত্রে জ্বালানির খরচাটা বাঁচবে। কিংবা কেউ যদি ইন্ডাকশান চালাচ্ছে তার ইলেকট্রিসিটি তার বিলটা ওইখানে কম হয়ে যাবে, কারণ ওটা তখন তার আর চালাবার কোনো প্রয়োজন নেই। তো এই যে পুরো বিষয়টা এটাই হচ্ছে কি ওরিয়েন্টেশন অফ বিল্ডিং। তো এইখানে সেটাকে ছবি দিয়ে বোঝানো হয়েছে। তো এইখানে প্রথমে কি দেখা দরকার যে নর্থ কোন দিকে, নর্থের সাপেক্ষে ইস্ট ওয়েস্ট সাউথটা কোন দিকে পড়েছে, কারণ সবার সঙ্গে সবার পুরোটা কত 360 ডিগ্রি, আর প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটা কত করে অ্যাঙ্গেল থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। মেনলি আমাদের দিক কত হয় 8টা দিক, নর্থ, নর্থ ইস্ট, ইস্ট, তারপরে হচ্ছে কি সাউথ ইস্ট, সাউথ, সাউথ ওয়েস্ট, ওয়েস্ট, আর নর্থ ওয়েস্ট। আর কি থাকে জেনিথ অ্যান্ড নাদির, মানে মানে একদম যেটা কি বলবো স্বর্গ আর পাতাল, এই তো দিক থাকে। তো আমাদের মেনলি ওই দুটো বাদ দিয়ে এগুলো নিয়ে কাজ করা দরকার। তো কীভাবে করতে হয় সেটাই এখানে দেখাচ্ছে। সূর্য যখন অস্ত যাবে তখন ছায়া এইদিকে থাকবে, সেটা অবশ্যই ভাবে। তো এটা হচ্ছে কি যে বিল্ডিংয়ের ওরিয়েন্টেশন কী বলেছে যে প্যারাপিট যেন লোতে থাকে, যেন খুব বেশি হাই না হয়। থিক রুফ উইথ হিট ইনসুলেটিং টেরেস, ছাদের যে টেরেস থাকবে সেটা যাতে হিটটাকে ইনসুলেট করতে পারে, যাতে গরমটাকে যাতে তাপকে যাতে আটকাতে পারে, সেজন্য কি রুফটাকে মোটা করতে হবে। লাইট কালার স্কিম আর রিফ্লেক্টিভ কালার কোটিং রিকমেন্ডেড, বাড়িতে যে বিল্ডিংয়ে যে কালার দিতে হবে সেটা যেন লাইট কালার হয়। তাতে কী হবে যে রিফ্লেকটিভ, মানে খুব বেশি করে সূর্যের রশ্মিকে যেন প্রতিফলন করতে পারে, কারণ ওটাকে যদি অ্যাবজর্ব করে তাহলে কিন্তু ঘরটা বেশি গরম হবে। এরপরে কী আসছে, রুফ সারফেস মেবি হোয়াইট ওয়াশ, রুফ সারফেসটাকে হোয়াইট ওয়াশও করা সম্ভব যদি সেরকম প্রয়োজন পড়ে। নন হ্যাবিটেবল রুম আর বারান্দা অন ওয়েস্ট ফেস, যে রুমগুলো হয়তো কেউ বসবাস করবে না বা বারান্দা সেগুলো যেন পশ্চিম দিকে থাকে। যদি কোনো ক্যানোপি থাকছে সেটা যেন লুভার দেওয়া থাকে, তাতে কী হবে সূর্যের রশ্মিটা সরাসরি রুমের ভেতরে ওই বারান্দাতে এসে প্রবেশ করবে না। ঠিক কেন বলতে কীরকম 4 হুইলারে সামনের সিটে আর তার পাশের সিটে ড্রাইভার সিট আর তার পাশের যে সিট সেটা থাকে অ্যাটেন্ডার সিটে, ওইখানে কী থাকে ক্যানোপি দেওয়া থাকে, যাতে কি ওপর দিক থেকে নিচের দিকে একটা ছোট্ট পোর্শনের মতন একটা কোনো অংশকে নামানো যায়, ওইটাকে ইউজ করে কী হবে অ্যাজ এ ক্যানোপি। এবার কি পশ্চিম দিকটাতে খুব বেশি করে ঘন গাছপালা লাগানো দরকার। যেদিকটা পূর্ব দিকে থাকবে সেদিক কিচেনকে রাখা দরকার, ঠিক আছে। তারপরে ওইখানেও গাছপালা লাগানো দরকার যাতে রেডিয়েশনটা কম করা যায়। তারপরে যেগুলো হ্যাবিটেবল রুম সেগুলো থাকা দরকার সেন্টারে, মানে যেখানে মানুষকে বসবাস করবে, বসবে, ড্রয়িং রুম, বেডরুম ইত্যাদি। তো এইভাবে অ্যাকচুয়ালি কী হয় বিল্ডিংয়ের ওরিয়েন্টেশন আমরা করে থাকি। তো এরপরে আসছে কি হট ক্লাইমেট ডেসক্রাইব কন্ডিশনস, তারপরে আরও কিছু এখানে আছে মানে অ্যাসপেক্টের সান ডায়াগ্রাম। তো এই বিষয় নিয়ে পরে আমরা আগামীকাল পড়ব, কিংবা এরপরে যখন আমরা ক্লাস করব তখন আমরা এই বিষয় নিয়ে জানবো। তো আজকে ক্লাসটা এইটুকুই থাক, আজকে আমি এখানে শেষ করছি। তো তোমাদের যে টেক্সট বই থাকবে সেগুলো তোমরা অবশ্যই ফলো করবে। আশা করছি যে আজকের ক্লাসটা তোমরা ভালো করে বুঝতে পারবে। তো এটা ইউটিউবে দেওয়া থাকবে, তোমরা সেটা অবশ্যই দেখে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ, স্টে হেলদি। থ্যাংক ইউ।